স্বাগত আমাদের বিশেষ আয়োজনে নিউজ 24 এর বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনের ধারাবাহিক প্রোগ্রাম এবং আলোচনা অনুষ্ঠান সংবাদ সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের কাছাকাছি থাকার। আমরা চেষ্টা করব এর মধ্য দিয়ে আমাদের এই 1 বছরের যাত্রার সবটুকু আপনাদের সামনে আবারও তুলে ধরার। এজন্য আমরা ফিরে দেখা মতো এক ধরনের আয়োজন আপনাদের সামনে উপস্থিত করব। সেই সাথে আমরা সাম্প্রতিক খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা এর মধ্যে আমরা জানি যে আমাদের এই 1 বছর পূর্তিতে আমরা অনেক বিতর্কিত বিষয় নিয়েও আলোচনা করেছি। আমরা জানি বিতর্কিত সংবাদও সংবাদের একটি অংশ। দর্শক, এই প্রসঙ্গে আমরা আবার আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক এবং নায়িকা, আমাদের সঙ্গে আছেন জ্যোতিকা জ্যোতি এবং কল্যাণ। আমি ম্যাক্সিমামই জেনেছি অনলাইনে, এখন আসলে মানে বাসায় টিভি সেটের সামনে বসা থেকে অনলাইনে বেশি থাকা হয়, ব্যস্ত থাকা হয় যেহেতু। আসলে গত 7-8 মাস ধরে দেশের বাইরে ম্যাক্সিমাম টাইম। বাট আমি প্রথমে ভেবেছিলাম নিউজ 24 কি কোনো অনলাইন পেপার কিনা, কারণ আপডেটগুলো খুবই ভালো কোয়ালিটি, যার জন্য আমি একটু খুঁজছিলাম। তারপরে জানলাম যে আচ্ছা আমাদের একটা নতুন চ্যানেল হয়েছে, এখন তো 1 বছর পূর্তি, তো সেই উপলক্ষে যে আমাকে এখানে ডাকা হয়েছে এবং লম্বা সময় ধরে আমরা কথা বলবো, তার জন্য আমি খুবই খুশি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আসলে অনেক বিষয় নিয়ে কথা বলছি। আপনারা যেহেতু চলচ্চিত্রে কাজ করছেন, আপনারা টেলিভিশনে কাজ করছেন, সো আপনারা এই দুইটা জনের সম্পর্কেই খুব ভালো জানেন। আমরা এইসব প্রসঙ্গে আসতে চাই। শুরুতে আপু আপনার কাছে আসবো। আপনি মঞ্চ থেকে এসেছেন, আপনার শুরুটা হচ্ছে মঞ্চে এবং তারপর সেখান থেকে আপনি টেলিভিশনে এসেছেন, আপনি চলচ্চিত্রে অভিনয় করছেন, আপনি অনেক কাজ করছেন। এখন দর্শক আপনাকে দেখছে নিয়মিত। তো এই যে দর্শকের পাশে থাকা কেমন লাগে? যেটা হচ্ছে যে মঞ্চ থেকেই শুরু এমনটা নয়, আমি মঞ্চে কাজ করা শুরু করেছিলাম মানে শেখা, কিন্তু আমি মঞ্চে যেভাবে শো করা হয় বা রেগুলার সেটা আমি করে উঠতে পারিনি, কারণ তার আগে আমি এখানে একটা বিউটি কন্টেস্টে লাক্সের একটা ফটো বিউটি কন্টেস্টে আমি ফাইনালিস্ট ছিলাম এবং টেলিভিশনে শুরু করে দিয়েছি। আর আমার ভালো লাগার জায়গাটা আসলে সিনেমা বা অভিনয়ের পর্দায়, কিন্তু মঞ্চে আমি মানে অতটা ধৈর্য নিয়ে কাজ করার মতো ভালোবাসাটা মঞ্চের প্রতি আমার তৈরি হয়নি, মানে হওয়ার সুযোগটাও হয়নি। আচ্ছা, আপনি শুরু করার পরপরই আসলে চলে এসেছেন। হ্যাঁ চলে। আচ্ছা, তো এখন আপনি চলচ্চিত্রে কাজ করছেন, টেলিভিশনে কাজ করছেন, কোনটা বেশি ভালো লাগছে, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? নিঃসন্দেহে চলচ্চিত্রে, কিন্তু টেলিভিশন দিয়ে আমার শুরু, মানে আমাকে মানুষ চেনে টেলিভিশন থেকেই। আর চলচ্চিত্র কিন্তু আমার একদম ফার্স্ট কাজ হচ্ছে সিনেমা। আয়না, কবরী সরোরের, ওটা আমার ফার্স্ট একদমই প্রথম কাজ। তারপরে আমি আসলে যে ছবিগুলোর কাজ এসেছিল সেগুলোতে আমি ঠিক কমফোর্ট, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক নয় আমার যেটা মনে হচ্ছে আমি আপনাকে যতটুকু দেখেছি আপনি একটু ভিন্ন ট্র্যাকের গল্প নিয়ে কাজ করেছেন। তাও না, আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক গল্প এবং ভালো মেকার আমার জন্য জরুরি। সেটা যে কোনো ট্র্যাকেরই, মানে একটা নির্দিষ্ট ছকে যে এই ধরনের ছবি আমি করব, এটা করব না, এটা আমার মানে আমি এটা ভাবি না। কিন্তু সামহাও কোনোভাবে আমার সবগুলো মুভি একটু অফ ট্র্যাক হয়ে গেছে। কিন্তু আমার কি মনে হয় জানেন, যে এখন আমি যে ধরনের মুভিগুলো করছি সেগুলোই আসলে আমাদের ট্র্যাক, মানে এইটাই আপনি বলতে চাচ্ছেন এখনকার সময় এই চলচ্চিত্রগুলোই বেশি গ্রহণযোগ্য হচ্ছে বা গ্রহণযোগ্যতা পাচ্ছে? আস্তে আস্তে তাই হবে, কারণ মানুষ তো অনেক স্মার্ট, দর্শকের মানসিকতা আসলে পরিবর্তন হচ্ছে। আমাদের সমাজের সাথে মিল নেই, আমরা যেটা ভাবি না সেটা দেখতে কেন মানুষ পছন্দ করবে? তো আমারটা অনেকটাই মানে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমি চাই। এখন আর্টিস্ট তো বিভিন্ন ধরনের কাজই করবে, তার নির্দিষ্ট ছকে তাই আটকে থাকার কিছু নেই। হ্যাঁ, আমরাও সেটাই চাই, আপনি নির্দিষ্ট গণ্ডিতে আটকে না থাকেন। ভাইয়া, এবার আপনার কাছে আসি, আপনি এখন কি কি নিয়ে কাজ করছেন? এখন এই মুহূর্তে মানে আমাদের রোজার ঈদের কাজ তো শেষ হয়ে গেছে, এবার কোরবানি ঈদের জন্য আপনি বেশ কিছু নাটক করেছেন। রাইট। ঈদের সময়তে বেসিক্যালি প্রেশারটা বেশি থাকে এবং কাজ মানে রানিং সিরিয়ালগুলো যেগুলো সারা বছর করে থাকি সেই কাজগুলো থাকে, কারণ এগুলো হচ্ছে রানিং অন এয়ার প্রোডাকশন। তারপর ঈদের কাজ, ঈদের এক্সক্লুসিভ কাজগুলোর জন্য হয়তো একটু সময় দিতে হয়, যেখানে আমরা 2 দিন 3 দিনে কাজ করি। অনেক কাজ আছে দেখা যাচ্ছে 4 দিন 5 দিন সময় দিতে হচ্ছে, দেশের বাইরে, ঢাকার বাইরে, সবকিছু মিলিয়ে মোটামুটি একটু মানে কনজাস্টেড লাইফ এবং খুব রাশ আওয়ার যায়। আচ্ছা, চলচ্চিত্র কাজ করছেন এখন? চলচ্চিত্র থেকে কি একটু বিরতি নিয়েছেন না কাজ করছেন? না আমি একটা ছবি করেছো? হ্যাঁ। এবং সেটা ভালোই তো, আমি তো বাইরে থেকেও সেটা দেখছিলাম।
মানে অলটুগেদার সো ফর আমি 4টি মুভি করেছি এর আপনার মধ্যে একটি চলচ্চিত্র পিতা। এটা আমার ফার্স্ট মুভি, আমার পিতা, ফার্স্ট মুভি, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবং পিতা মুভিটি করেছি আমি 2012-তে, তারপর 2014-তে হয়েছে জোনাকির আলো, খালেদ মাহমুদ মিঠুর, তারপরে 2016 ইমনও ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ইমন বিদ্যাসিনা মিম, আমি। তারপরে 2015-তে হয়েছে প্রার্থনা, শাহরিয়ার নাজিম জয়ের। আর লাস্ট ডিসেম্বরের 30 তারিখে মুক্তি পেয়েছে মুখোশ মানুষ। মুখোশ মানুষ, আচ্ছা, এটা মুক্তি পেয়েছে। সামনে আরো কোনো কিছু নিয়ে কাজ করছেন যেটা মুক্তি পাবে? সেটার জন্য আসলে দর্শকদের অপেক্ষা করতে হবে। কথা চলছে, আলোচনা চলছে এবং স্ক্রিপ্ট নিয়ে অ্যানালাইসিস চলছে। এখন দেখা সবকিছু ফাইনাল হলে ডেফিনেটলি সবাইকে তো জানাবোই যখন শুরু করব। এখনো কথাবার্তা চলছে। ওকে, তো এই যে টেলিভিশনে কাজ করা সাথে চলচ্চিত্রে কাজ করা, এই দুটো জায়গায় সমানভাবে সময় দিতে পারেন? যখন ফিল্মের প্রিপারেশন নেই তখন ডেফিনেটলি ব্রেক নেই, বা ফিল্মের জন্য প্রিপারেশন, ফিল্ম ডেফিনেটলি ইটস আলটিমেট গোল, ইটস এ বিগ স্ক্রিন। আর এখানে করার মতো, প্রমাণ করার মতো অনেক কিছু থাকে এবং ফিল্ম জিনিসটা আজীবন টিকে থাকে। এটা আমার জীবনের একটা অ্যাসেট, আমাদের দেশের জন্য একটা অ্যাসেট, এবং সবসময় সেটা আসলে লাইফে থেকে যাবে। নাটকটাও থাকে, ভালো ভালো কাজ অবশ্যই থেকে যায়, কিন্তু নাটক তো আমরা প্রতিনিয়ত করছি, নতুন গল্প, নতুন স্ক্রিপ্ট, নতুন ক্যারেক্টার আমরা র্যান্ডমলি প্লে করে যাচ্ছি। আজকে এক ক্যারেক্টার করছি, পরশুদিন আরেক ক্যারেক্টার করছি। বাট যেটা ফিল্ম, সেটা হচ্ছে একটা গল্পকে আমরা 100% ফোকাস করছি এবং সেই গল্পটাকে কতখানি মানে রিয়েলিস্টিক করা যায় সেটার জন্য কস্টিউম থেকে, গেট আপ থেকে, ক্যারেক্টার থেকে, ডিরেক্টরের সাথে আলাদাভাবে বসা বা লোকেশনের সাথে বা স্ক্রিপ্টের সাথে যতখানি ইনভলভ হওয়া যায়, এই বিষয়গুলোর জন্য আসলে সময় দিতে হয়। যত সময় দেওয়া হবে তত কাজ ভালো হবে, যত তাড়াহুড়ো হবে আসলে কাজ কোনোটাই আপ টু দ্য মার্ক হবে না। সেটাই। আচ্ছা আপু, আপনার কাছেও একই জিনিস জানতে চাচ্ছি যে এখন কি কি জিনিস নিয়ে কাজ করছেন, নাটক বা সিনেমা? আমি এখন আসলে আমাদের সিজন যেটা 2 ঈদ, হ্যাঁ, গত ঈদটা মিস করে ফেলেছি, কারণ আমি কলকাতায় একটা মুভি করছি, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। তো সেটার প্রিপারেশনের জন্য আমাকে অনেকটাই টাইম দিতে হয়েছে, একটু নাচ বা ওখানকার মতো ল্যাঙ্গুয়েজ। ওটা তো যৌথ প্রোডাকশন নয়, না, ওটা একেবারেই কলকাতা। তো যার জন্য আমাকে একটু প্রপার শিখে উঠতে হয়েছিল সবকিছু। সেটার জন্য আমি, আর গত মাসে আমাদের শুটিংটাও শুরু হওয়ার কথা ছিল, বাট একটু প্রবলেমের জন্য ডেট ম্যাচ হওয়ার সবার আগামী মাসে হবে, কিন্তু যেটা হয়েছে শুটিং শুরু হয়নি, আমি শুনেছিলাম এটা। হ্যাঁ, আমি শুটিং, আমাদের ডেট লক ছিল, সেটা লুক টেস্ট সবকিছুই মানে হয়েছে, কিন্তু ফাইনালি শুটিংটা হচ্ছে ওখানে ওই জিএসটি মানে ট্যাক্স রিলেটেড একটু বিষয় আছে, সবাই একটু টেনশনে ছিল। তো ওটা এখন সলভড, এখন শুটিং হবে, কিন্তু মাঝখান থেকে আমার ঈদের কাজগুলো করা হয়ে ওঠেনি। কিন্তু ওই যে কল্যাণ যেটা বললো, একটা সিনেমা করলে অনেক বেশি সময় দিতে হয়, আর বড় একটা বাইরের দেশের সিনেমা, আমার প্রথম এন্ট্রি নতুন একটা ইন্ডাস্ট্রিতে, এখানে মানে আমি এখান থেকে যাচ্ছি, সব মিলিয়ে আমি যতটা সম্ভব ফুল ডেডিকেশন নিয়ে কাজটা করতে চাচ্ছি, যার জন্য গত ঈদের কাজ মিস করলাম। এখন আমি কিছু দিনের জন্য এসেছি, তার মধ্যে কিছু কাজ করব, আশা করছি অ্যাট লিস্ট 2-3টা কাজ তো করতেই পারবো। আবার চলে যেতে হবে, কারণ এই অগাস্টে আমার শুটিংটা হচ্ছে, তো এগুলো নিয়ে এখন বিজি। আর এর মধ্যে আমার দেশে একটা মুভি ফাইনাল হয়েছে, কিন্তু এখনো এগ্রিমেন্টটা সাইন করিনি, না হলে নামটা আমি বলতে পারতাম, বাট বলবো খুব শীঘ্রই। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আরেকটি বিষয়, সাধারণ একটি বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনারা দুজনই চলচ্চিত্র, টেলিভিশন দুই জায়গাতেই কাজ করছেন সমানভাবে। আপনি একটু আগে বললেন যে আপনি জোনাকির আলো চলচ্চিত্রে ছিলেন, খালেদ মিঠু ভাইয়ের চলচ্চিত্র। মিঠু ভাই একজন শিল্পী, তিনি প্রয়াত, আমরা জানি। তিনি একজন বেশ ভালো পরিচালক ছিলেন, অন্য ধরনের কাজ করতেন, কিন্তু তার কাজে এক ধরনের অন্য ধরনের এক গল্প থাকতো, মেকিং সব দিক থেকে খুব ভালো ছিল। আপনিও যেমন কবরী আপার সাথে কাজ করেছেন। এই যে জ্যেষ্ঠ যারা আমাদের চলচ্চিত্রের আগের প্রজন্ম, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আপনাদের দুজনেরই আছে। তো এই বিষয়টাই আমি একটু জানতে চাই যে ওই প্রজন্মের সাথে এই প্রজন্মের এই মেলবন্ধনটা আপনারা এটাকে কিভাবে দেখেন, আপনাদের কাছে মানে তাদের কাছ থেকে কতটুকু শিখতে পারছেন? টু বি অনেস্ট উইথ ইউ, মিঠুবার সাথে কাজের এক্সপিরিয়েন্স আমার কাছে, আমি বলবো যে ইটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড যে আমি ওনার সাথে কাজ করতে পেরেছি। আমি যখন ওনার সাথে কাজ শুরু করি তখন উনি আমার কাছে ছিলেন একজন ডিরেক্টর, বাট যখন আমার দিনের পর দিন যাওয়া শুরু করলো তখন উনি লিটারেলি আমার বাবার মতো হয়ে গেছে এবং আমাকে মানে সত্যিকারে তার ছেলের মতোই মনে করতো, সবসময় আদর করতো, সবসময় টেক কেয়ার করতো। এবং জোনাকির আলো মুভি করার সময়, মুভির টোটাল টাইম ডিউরেশন, মুভির পরে এবং আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও, মানে উনি তো লাস্ট 2 ইয়ার্স আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে সে এখন আমাদের সাথে নেই, তো খুবই হার্ট হয়েছে আমরা সবাই। তো
যেভাবে উনি আমাকে গাইড করতো, হয়তো ওনার মুভি আমি একটি করেছি, কিন্তু আমার ক্যারিয়ারে প্লাস করার জন্য আমার নেক্সট স্টেপগুলো, আমার মুভমেন্টগুলো, আমার প্ল্যানিংগুলো সব কিছু সে আমাকে খুব ওয়েল উইশার ছিল এবং খুব ভালো অ্যাডভাইস দিত, সবসময় আমার সাথে খুব ওয়েল কানেক্টেড ছিল। তো মিঠুবার সাথে আমার জোনাকি আলোর করার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, যদিও পিতা করার সময় অনেক কিছু শিখেছি, ইটস আ নিউ এক্সপিরিয়েন্স। এবং মিঠু ভাই হচ্ছে আরও বেশি এক্সপিরিয়েন্সড এবং উনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ওনার আগের মুভি গহীনের শব্দ সেখানে অনেক সুনাম ছিল। জোনাকি আলো তার অনেক অনেক নাম এসেছে এবং অনেক অ্যাওয়ার্ড এসেছে বিভিন্ন জায়গা থেকে। আর দেন এগেন সে ছিল সব কিছু বাদ দিয়েও সে নিজেও একজন আর্টিস্ট ছিলেন, সে খুবই চমৎকার ছবি আঁকতেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার যে নলেজ, ওনার যে ভোকাবুলারি, তারপর বলবো যে ফিল্ম সম্বন্ধে বা কোনো লাইফ সম্বন্ধে যতটুকু সে জানতো, যতটুকু সে বলতো, যতটুকু সে এক্সপ্লেন করতো, আমার মনে হয় আমি যতটুকু শিখতে পেরেছি আই এম রিয়েলি অনার্ড। যদি সে আমাদের মাঝে থাকতো তাহলে হয়তো আরও অনেক কিছু শিখতে পারতাম এবং ফিউচারটা আরও বেশি ব্রাইট হতো। সো আই রিয়েলি মিস মিঠু ভাই। আচ্ছা আপু, এবার আপনার কাছে একটু আসি। কলকাতার চলচ্চিত্র করছেন, আমরা কয়েকদিন আগে আসলে নানা ধরনের বিতর্কের জন্ম হয় বিভিন্ন ধরনের চলচ্চিত্র নিয়ে, আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু আপনারা একই পরিবারের, চলচ্চিত্র পরিবারের। তো চলচ্চিত্র নিয়ে যেটা হচ্ছিল যে অন্য দেশের চলচ্চিত্র, যেটা দুই দেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র, সেটাকে যৌথ প্রতারণার চলচ্চিত্র বলছিলেন অনেকে। তা আমরা এই প্রসঙ্গে একটু আসতে চাই যে আপনিও একটু আগে বলছিলেন আপনার চলচ্চিত্র যদিও যৌথ না, আপনি কলকাতায় একদম কলকাতারই একটা চলচ্চিত্রে কাজ করছেন, তবু আপনি এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি যে এই ধরনের চলচ্চিত্র, আমরা এর আগেও এই বিষয়ে কথা বলেছি, অনেকে বলছেন যে নীতিমালার বিষয়টা সেটা হয়তো এক না, নীতিমালাটা ঠিকমতো গ্রহণ করা হচ্ছে না বলে তারা এই বিষয়টা নিয়ে বিরোধ করছিলেন। আবার এই বিতর্কও আসছে যে আমাদের দেশে টেকনিশিয়ানের অভাব রয়েছে, তাই আমাদের যারা চলচ্চিত্র অভিনেতা বা নায়ক বলেন বা পরিচালক বলেন তারা অন্য দেশের দিকে চলে যাচ্ছে। আপনি যে কলকাতায় একটি মানে চলচ্চিত্রে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় এই দেশের সাথে ওই দেশের আসলে পার্থক্যটা কি অনেক বেশি টেকনিক্যাল সাইড থেকে, বা আপনার কি মনে হয় মূল্যায়নটা, আপনি যেহেতু কাজ করছেন? প্রথম কথা হচ্ছে যে মানে মানে এটা তো আসলে আমি তো এই দেশের, এখানকার ইন্ডাস্ট্রিটাকে আমি ধারণ করি, তো এখানে যখন খুব এত কিছু দেখি, ওখানে বসে আমি দেখছি এই হচ্ছে সেই হচ্ছে, আমার কিন্তু খুব খারাপ লাগে। তো যেটা হচ্ছে যে যারা করছে বলছে যে যৌথ প্রতারণা, আবার দেখা গেল সে যখন একটা যৌথ প্রযোজনার ছবি করছে তখন কিন্তু সে আর বলছে না। তো এরকম আমার মনে হয় সবারই নিজের জায়গাটা অনেস্ট থাকা উচিত। আচ্ছা, তবে যেটা মনে হয় আমাদের টেকনিক্যাল কোনো কিছুর অভাব, আমি একটু বড় করে এটা বলতে চাই, সেটা আমি বিলিভ করি না। আয়নাবাজি তো আমাদের টোটাল আমাদের ছবি, অজ্ঞাতনামা তো আমাদের ছবি, মনপুরা তো আমাদের ছবি, এখানে তো বাইরের দেশের কিছু নেই। এগুলোই জনপ্রিয় ছবি হয়েছে বাংলাদেশে। আমি যেটা আপনাকে বলেছিলাম যে ধরনের ছবিগুলো আমি করছি, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে আমাদের মেইন স্ট্রিম। যে আমি খুব না 4টা গান 5টা ফাইট, এগুলো আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারি না। এটা একটা আলাদা জনরা, ঠিক আছে, কিন্তু সব ছবি এইটাই আমার, যেমন প্রথম আমার শুরুর দিকে প্রচুর মেইন এফডিসি ঘরানার যে সিনেমাগুলো নাচে গানে আমার প্রচুর ছবির অফার ছিল, আমি খুব মিটিং করেছি। প্রথমত ওনারা নাটকের ডিরেক্টরদের আর্টিস্টদের দেখতেই পারতেন না, নাটক করা কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে এটা বলতেন। আচ্ছা হ্যাঁ, আমি ছবি করলে কেন নাটক করব, নিশ্চয়ই আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখন যে মানের ছবি আমি করতে চাই সেই মানের তো হচ্ছে না। তারপরে ওনারা বলতেন আরে মনপুরা ওটা তো নাটক হবে, বাট নাটকের যারা নাটক বানান সেই ডিরেক্টরের কাজ করলে ওনাদের একটা বিষয় ছিল যে ধুর এটা তো নাটক বানাবে, কিন্তু ওনারা কিন্তু এই মুহূর্তে বলছে যে আমাদের 2-1টা ভালো ছবির নাম বললে কিন্তু ওনারা এখন মনপুরা আয়নাবাজির কথা বলছে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আবার এদিকে যারা আছেন তারা এফডিসি নিয়ে একটা নাকশিট কোনো বিষয় আছে, এই দুইটার কোনোটাই কিন্তু খুব খারাপ, কারণ দুটোই আমাদের ছবি, সেটা অফ ট্রেকই হোক মেইন স্ট্রিম হোক, এনিথিং রেসপেক্টটা সবারই থাকতে হবে। সেটার অভাব আছে বলেই এই আজকে আমি একটা কথা বললাম, আমি ভুল করলাম, সবাই আমার বিরুদ্ধে লেগে গেল, আমাকে মাফ চাইতে হবে, মাফ চাইলাম, আবার সব ঠিক হয়ে গেল, আবার কি প্রবলেম করলো, খুবই হাস্যকর। মাঝখান থেকে সিনেমাটা কিন্তু হচ্ছে না। তো এইগুলো থেকে বের হয়ে আমার যতদূর, আমি তো আসলে কলকাতার ইন্ডাস্ট্রিতে এখনো ইন করিনি, আমি বাইরে থেকেই মোটামুটি এখনো একটা কাজ রেগুলার করলে বোঝা যাবে, কিন্তু এতদিনে যতটুকু বুঝেছি আমি যে তাদের নিজেদের ইন্ডাস্ট্রি এবং কাজটাকে তারা খুবই ভালোবাসে এবং অনার করে, যে এটা সেটা নয়। কম্পিটিশন তো থাকবেই, কম্পিটিশন তো কাজের জন্য ভালো,
কিন্তু ছোট করে যা তা দেখে না, এবং তারা খুবই প্রফেশনাল, খুবই টাইম মেনটেন করে। মানে 7টায় মিটিং, মানে সবাই 5 মিনিট কম 7টায় রেডি থাকে। তো এটা একটা বড় বিষয়। আমাদের যে একটু দেরি করে গেলাম আর্টিস্ট, এই বিষয়টাই নেই ওখানে, এটা চলবেই না, সেটা একটা বিষয় আমার। এইগুলো আমি ফিল করছি। তারপর ওখানে খুবই অ্যাটলিস্ট মেকআপ, কস্টিউম, সবকিছু একজন আর্টিস্ট একটু রিল্যাক্সলি তার অ্যাক্টিংয়ে মনোযোগটা দিতে পারবে, বাজেট অনুযায়ী সেটা হবে। কিন্তু আমাদের তো সবকিছু আমাদেরই করতে হয়। নাটকের কথা বলছি আমি, সিনেমায় কিছু কিছু থাকে কখনো কখনো। তো ওই ইন্ডাস্ট্রি অনেক বেশি প্রফেশনাল, এতটুকু তো আমার মনে হয়। আর আমাদের কিছুই নেই, আমরা বিলিভ করি না। কিন্তু আপনার কথা সূত্র ধরেই যদি বলি, আপনার কি মনে হয় আমাদের দেশে এই যে প্রফেশনালিজমের অভাবটা কি রয়ে গেছে চলচ্চিত্র পাড়ায় যারা আছেন তাদের? এখন আপনি যেহেতু এটা বললেন, মানে আমি শুনে থাকি যে ওই আমি ব্যক্তিগতভাবে কখনো করিনি, বা আমরা দুজন একসাথে কাজ করেছি, ওকেও দেখিনি যে সারাদিন বসিয়ে রাখলো, কিন্তু এটা তো খুবই একেবারেই প্রফেশনালিজম না। আচ্ছা ভাইয়া, এই সূত্র ধরে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, এখন কিন্তু বাংলাদেশের অনেকেই কলকাতামুখী হচ্ছেন। আপনাদের জ্যেষ্ঠ আরেকজন অভিনেত্রীর কথাই যদি বলি, জয়া আহসান, তিনি কিন্তু এখন আসলে এই যে যৌথ প্রযোজনা না, তিনি একদম কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন। তো আপনারও কি তাই মনে হয় যে এইখানে কোথাও চলচ্চিত্র পরিবারের লোকজনের মধ্যে এই প্রফেশনালিজমের অভাবটা কি দেখা দিচ্ছে, যে কারণে মানে কলকাতামুখী হচ্ছেন বাংলাদেশের শিল্পীরা? না, নট এক্স্যাক্টলি। কারণ আমার যেটা মনে হয়, যদি কলকাতায় গিয়ে কাজ করার অপরচুনিটি আসে, সো যে কোনো কাজ করার জন্যই কিন্তু ইউ নিড টু হ্যাভ লিগ্যাল ওয়েজ, পারমিশন লাগবে, সেটার একটা রুলস এন্ড রেগুলেশন আছে যে হ্যাঁ সুনির্দিষ্ট নীতিমালা আছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, বা আমি নাটক করি, বা টেকনিক্যাল কোনো টিমে কাজ করি, অথবা সেই দেশে আমি অন্য কোনো জব করি, ডেফিনেটলি আমার একটা ওয়ার্ক পারমিট লাগবে। দেয়ার ইজ আ প্রসেস অফ ওয়ার্কিং। কারণ আমাদের দেশেও কিন্তু বিদেশিরা কাজ করে যাচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিজে অনেক ধরনের লোকজন, বায়ার্সরা আসছে, অনেক ধরনের লোকজন কাজ করছে, ইনভলভ হচ্ছে, অনেক আইটির লোকজন আছে যেখানে বিদেশ থেকে লোকজন আসছে কাজ করে, বাট এটা একটা প্রপার এবং লিগ্যাল প্রসেস আছে। তো শিল্পীরা যদি এ দেশে কাজ করে, ইট হ্যাজ টু বি ইন এ সিস্টেম। আমাদের শিল্পীরা যদি বিদেশে কাজ করে, ইট হ্যাজ টু বি ইন এ সিস্টেম। আমরা যে দেশে কাজ করে আমরা অনেক কিছু করে ফেলো তাও না। ইফ দেয়ার ইজ অপরচুনিটি, তাহলে আমরা ইন্ডিয়ায় কাজ করব, আমরা হলিউডে কাজ করব, আমরা বলিউডে কাজ করব। তাহলে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে আমরা শুধু এটাই বলতে পারি যে আমাদের ক্রিকেট টিম ঠিক আছে, আমরা শুধু ঢাকাতেই খেলবো, চিটাগাংয়ে খেলবো, তাহলে আমরা ইন্ডিয়া থেকে কেন খেলছি? ইট হ্যাজ আ প্রসেস, ইট হ্যাজ আ সিস্টেম। আমরা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াতে গিয়ে খেলছি। আর আমাদের যে গানের শিল্পীরা আছে, তারা দেশেও গান গাচ্ছে, বিদেশেও গান গাচ্ছে। কোনো একটা জন ডেনভারের যদি গান গেতে হয়, তাহলে তাকে রেসপেক্ট দিয়ে ইংলিশ গানও গাচ্ছে, কোনো হিন্দি গজলও গাচ্ছে, কিন্তু সেটাকেও তারা শ্রদ্ধা করে গান গাচ্ছে, কিন্তু কোনো কিছুটাকে কিন্তু তারা চেঞ্জ করছে না। আমরা যে অভিনয়টা করছি আজকে, আমরা দেশের ভাষায় অভিনয় করছি, যদি আমরা বিদেশি ভাষায় কোনো অভিনয় করি, ইট হ্যাজ টু বি ইন আ সিস্টেম। কারণ আমি একজন শিল্পী, আমি যে কোনো কাজ করতেই পারি, এবং কাজ করার জন্য আমার কিছু প্রসিডিওর আছে, কিছু নিয়ম আছে, আমি নিয়ম নীতিটা মেনে অবশ্যই আমি সব কাজ করব। আচ্ছা, এখন ধরুন যে এখানে কিছু হচ্ছে না, ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ বলেই কলকাতা করছে তা কিন্তু নয়। যার স্কোপ হবে সে তো করবেই, সেটা কলকাতা কেন, বোম্বে হলে বোম্বে, হলিউড হলে হলিউড। সো করা উচিত। তো মানে শিল্পীর তো কোনো নির্দিষ্ট গণ্ডি থাকার কথা না, উচিত না আমি মনে করি। আচ্ছা, এই প্রসঙ্গে যদি আরেকটু জানতে চাই, যে আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলছি, আমরা বলছি যে এখানে কোথাও না কোথাও কিছু তো ঘাটতি রয়ে যাচ্ছে, যেটা হয়তো চলচ্চিত্র পরিবারের সবাই, এমনকি আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত তারাও সবাই হয়তো এই উপলব্ধিটা আমাদের মধ্যে আছে। আমরা জানি যে এখানে কিছু একটা ঘাটতি আছে, যেটার কারণে হয়তো আমাদের মনে হচ্ছে, আপনি আমাদের গণমাধ্যমের কথাই যদি ধরেন, বিভিন্ন নাটক হচ্ছে আমাদের দেশে, অনেক ভালো ভালো নাটক হচ্ছে, ভাইয়া আপনি করছেন, আপু আপনিও করছেন, তো অনেক সময় দেখা যায় এইসব নাটক থেকে সুইচ করে একটি হিন্দি নাটকে আমাদের দর্শকরা চলে যাচ্ছেন, বাংলা চ্যানেল দেখছেন না, বাংলা চলচ্চিত্র দেখছেন না। তো এই ঘাটতিটা কোথায়? আপনারা এই প্রজন্মের দুজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, আপনাদের কি মনে হয়? না, এখন আপনি তো কাউকে বাধ্য করতে পারবেন না যে আপনি বাংলা চ্যানেল দেখতে হবে, আপনি বাংলাদেশের লোক বাংলাদেশের চ্যানেলে দেখবেন, এটা তো কোনো কথা হতে পারে না। আমার যেটা ভালো লাগে, আমি ডিশের বিল দিচ্ছি, আমার বাসায় টেলিভিশন, আমার যা ইচ্ছে করে আমি তাই দেখবো, আমার কাছে রিমোট আছে। আপনি কি কোয়ালিটি আমাকে দেবেন, আমার যদি ভালো লাগে আমি দেখবো, না হলে দেখবো না। এখন অনেকে আছে বাংলাদেশে নাটক, বাংলাদেশ নিয়ে, এটা হতে পারে না। আমার একটা নাটকে
আপনি আধা ঘন্টা বিজ্ঞাপন দেখাচ্ছেন, আমার তো সময়ের দাম আছে, আমি কেন বসে থাকবো? দর্শকরা এখন দর্শককে আপনি যা তা বলে বোঝাতে পারবেন না, সময়টা একদমই চেঞ্জ হয়ে গেছে, সবাই ব্যস্ত, সবাই স্মার্ট, রুচি অনুযায়ী ভালো কাজ লাগবে এবং আমরা সেটাই বলতে চাচ্ছি। অবশ্যই, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে রুচিশীল কাজ আসলে কম হচ্ছে ভাইয়া? না, কাজ হচ্ছে। এই যে দেখুন ইউটিউবে কেন নাটকের দর্শক বেশি, ইউটিউবে তো ঠিক মানুষ দেখছে, দেখে হয়তো হয়তো 50টা নাটকের মধ্যে 25টা ভালো 25টা ভালো না, সেটা তো সব দেশেই হয়, ভালো খারাপ মিলিয়ে। কিন্তু বিজ্ঞাপনের যন্ত্রণা তো সবখানে হয় না। এত বিজ্ঞাপন হলে কেন একজন মানুষ বসে থাকবে? তার তো মনেই থাকে না যে সে নাটক দেখছিল একটা অন্য চ্যানেলে। কিন্তু এই যে অন্য সবকিছু বন্ধ করে দিয়ে আমার দেশেরটাই দেখতে হবে, আমি এটার পক্ষে না। আমারটা ভালো হলে আমারটা মানুষ দেখবে। ভাইয়া, এই প্রসঙ্গে আপনার কাছে যদি জানতে চাই, আপনার কি মনে হয় কেন শুধু কি বিজ্ঞাপনই কারণ, না ভালো কাজের অভাব আমাদের এখানে, যে কারণে মানুষজন অন্য চ্যানেল দেখছে বা অন্য দেশের নাটক বা চলচ্চিত্র দেখছে? বিজ্ঞাপন ডেফিনেটলি ইটস আ ডিস্টারবেন্স। মানে যদি খুব ঘন ঘন বিজ্ঞাপন দেওয়া হয় বা একটা ইমোশনাল সিন বা একটা অ্যাকশন সিন, কথার কথা হিরো মরে যাচ্ছে, হিরোইন মরে যাচ্ছে, বা হঠাৎ করে দেখা যায় একটা সেন্টিমেন্টাল সিন হলো, যে কান্নাকাটির সিন, বা হঠাৎ একটা কমেডি সিন হবে, এই মাত্র হাসবো, তখন যদি অ্যাড চলে আসে, ওই টাইমটা বুঝতে হবে যে আসলে কোন টাইমে আমি ব্রেকটা দিব, কতক্ষণ দিব, এবং দর্শককে সেইভাবেই রাখতে হবে যেন বিজ্ঞাপনের কোয়ালিটি আপ টু দ্য মার্ক থাকে, যেন আমি বিজ্ঞাপনটা দেখতেও ইন্টারেস্টেড হই, আবার যখন আমরা ব্যাক করবো তখনও যেন সেই ফ্লোটা থাকে, যেন নাটক বা ফিল্ম সেখানে কোনো ড্যামেজ এবং হ্যাম্পার না হয়। আমরা যদি কোনো ফুটবল খেলা দেখি, সেখানে যদি 45 মিনিটসের আগে যদি 5 মিনিট পর ব্রেক দেয়, তাহলে আমরা কিন্তু গেমটা দেখবো না, দেখা যাচ্ছে স্টেডিয়ামে দর্শক আসবে না। টি-20 ম্যাচে যদি আমরা 5 ওভার পর ব্রেক দিই, তাহলে কিন্তু আমিও দেখবো না। সো বিষয়টা আসলে এরকম যে আমরা জাস্ট 45 মিনিটসের নাটক যদি আমরা 3 ঘন্টায় দেখি, তাহলে এটা আমাদের জন্য স্ট্রেস, কারণ প্রতিটা মানুষের সময় মূল্য আছে, এবং যারা সময়টাকে এত লেন্দি করছে তারাও যদি একটু বিবেচনা করে, তাহলে অবশ্যই নাটক মানুষজন দেখবে। নাটক যে দেখে না তা কিন্তু না, বাংলাদেশের মানুষজন নাটক দেখার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো ভালো নাটক হচ্ছে, এখন আমরা ফ্রিতে চ্যানেল পাওয়াতে গল্প হচ্ছে। হ্যাঁ, এবং আমি পশ্চিম বাংলায় বাংলাদেশের নাটকের ভক্ত। আমি যত ডিরেক্টর যাদেরকে মিট করেছি, তারা আমাদের অনেককেই চেনেন, অনেক এত ভালো অ্যাক্টিং করে, বাংলাদেশে এত ভালো আর্টিস্ট আছে। তারা এটা বলেন, এই প্রসঙ্গটাই কিন্তু বলছিলাম যে আমাদের দেশে আসলে আমরা যদি কম্পেয়ার করি, যদিও কম্পেয়ার করাটা উচিত না, কিন্তু আমরা যদি অন্যান্য দেশের কলকাতার বলুন বা ইভেন হিন্দি নাটকের সাথে কম্পেয়ার করি, আমাদের দেশে অনেক ভালো মানের গল্প হচ্ছে, অনেক ভালো নাটক হচ্ছে। সেইখানে আমাদের নাটক যদি কেবল বিজ্ঞাপনের জন্য মানুষ কম দেখে অন্য দেশের নাটক দেখে, এটা আসলে দুঃখজনক। বাজেট আছে, মানে বিজ্ঞাপনটা একমাত্র রিজন না। এই বিষয়ে আপনাদের কি মনে হয়, কি করা উচিত এখন? এর মধ্যে বিজ্ঞাপন ইট ইজ ওয়ান অফ দ্য রিজনস, বাট এর মধ্যে অনেক কিছু আছে যেটা হচ্ছে আমাদের কিছু ল্যাকিংস রয়ে গেছে। সে লাইক আমাদের বাজেট একটা ফ্যাক্ট। বাজেটটা আমরা অনেক কিছুই তো আসলে আমরা সবাই ইমোশনাল এবং সেন্টিমেন্টাল, আমরা লাখ লাখ টাকা লেনদেন করি মুখেই, দেখো আমাদের কোনো স্ট্যাম্প পেপার নাই বা আমাদের কোনো কন্ট্রাক্ট ডিলিং হচ্ছে না, অ্যাপার্ট ফ্রম ফিল্ম বাদে ইউজুয়ালি আমাদের নাটক ইন্ডাস্ট্রি ডিলিংগুলো সব ম্যাক্সিমাম টাইম মুখেই হচ্ছে আর কি। সো ইন দ্যাট কেস যেটা আছে, একটা নাটকের বাজেট যদি সে লাইক এক সময় 5 লাখ 8 লাখ টাকা হতো, সেটা আসলে 4 লাখ 3 লাখ টাকা, এখন দেখা যাচ্ছে 2 লাখ টাকা নিচে নেমে গেছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, আর্টিস্ট রেমুনারেশন এবং বেসিক অ্যারেঞ্জমেন্ট করতে ম্যাক্সিমাম টাকা চলে যাচ্ছে, একটা সেট এবং একটা প্রপস, একটা কস্টিউম, একটা ক্যারেক্টার ডিজাইন করার জন্য বা বিভিন্ন লোকেশন টাচ করার জন্য, সেটাও যদি করতে পারে, বা বাজেট অনুযায়ী 2 দিনের বেশি 3 দিন শুটিং করার সেই স্কোপটাও থাকে না, এবং যদি কেউ করতেও চায় তাহলে দেখা যাচ্ছে যে ডিরেক্টর পকেট থেকে দিতে হচ্ছে। সেই জায়গা থেকে কন্টিনিউয়াসলি তো ডিরেক্টর লস করতে পারছে না, প্রডিউসার তো কন্টিনিউয়াসলি লস করতে পারছে না। সিস্টেমটা আসলে এইভাবে চলে আসে, সিস্টেমটাকে জাস্ট একটু মডিফাই করলে আমার মনে হয় ইটস রিয়েলি পসিবল, এবং এখনো পসিবল, কারণ কাজ কিন্তু হচ্ছে, ভালো কাজ হচ্ছে। ও সুন্দর করে ভদ্র করে বলেছে, আর আমি তো একটু ঠোঁট কাটার মতো অনেক কিছু বলে ফেলি। ধরুন, যে ডিরেক্টর 8 লাখ টাকায় বানাতো, উনি কম্প্রোমাইজ করতে করতে 5 লাখ টাকায় আসতে পারছে, কারণ উনি ভালো কাজ করেন। উনি 2 লাখ টাকায় আসতে পারবে না, উনি করতে এখন কিন্তু 2 লাখ টাকায় কে করছে? এক চ্যানেল বলে দিচ্ছে, বা একে নেন, ওনাদেরকে দিবেন, আর বাকি সব নিয়ে নেন। কোন ডায়লগ একবার বললো, ভুল হয়ে গেল, অ্যাক্টিংটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দেখার সময়ই নেই, যা হচ্ছে শুধু ফুটেজ নেওয়া হচ্ছে, হ্যাঁ করে দেন, কারণ আমার একদিনের কাজটা শেষ করতে হবে। এবং এভাবে কারা কাজ করছে, তার কাজের প্রতি না আছে ভালোবাসা, যে আমি একজন আর্টিস্টকে নেব, আমি জানি আমার এই ক্যারেক্টার কাকে যাবে, সে কিন্তু এটা করতে পারছে না, কারণ সে অন্য কারো ডিরেকশন শুনছে যে আপনি একে আপনাকে নিয়ে করতে হবে, বা কম টাকায় যাকে পাচ্ছে, তাহলে কাজের কোয়ালিটিটা কোথায় যাবে? ভালো ডিরেক্টর কাজ করতেই পারছে না, কোনো একটা অকেশনালি করছে,
মানে যে অনেক ভালো বুঝে, কাজের প্রতি যার ভালোবাসা আছে এবং যে জানে যে তার কি দরকার, সেটা যখন সে পারছে না তখন তো সে করছে না। কিন্তু যে করছে, কম্প্রোমাইজ করে করছে, তার কাজের প্রতি ওই ডেডিকেশন নাই, তার কাজ সম্পর্কে অতটা নলেজও নেই, তখন কাজটা ফল করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা দর্শক, আমরা চেইন সবকিছু মিলিয়ে আসলে। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম কেমন করে আমাদের নাটক, আমাদের চলচ্চিত্রের এই যে ভুবন, তাতে আরেকটু উন্নয়ন ঘটানো যায়, আমাদের দর্শককে কাছে টানা যায়। দর্শক, আমরা আমাদের নিউজ 24 এর এই এক বছরের পদার্পণ, আমাদের পথ চলা, এর মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রতিবেদন দেখিয়েছি, আমরা আপনাদের কাছাকাছি থাকার জন্য চেষ্টা করেছি খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। আমরা এখন তেমনি একটি খবর দেখব, তার মধ্য দিয়ে বিরতিতে চলে যাব। আমরা প্রতিবেদনটি দেখে নিই। এবারে প্রতিবেদনটি তৈরি করেছেন তানজির। দর্শক, দেখে নিই প্রতিবেদনটি, বিরতির পর আবারও দেখা হবে। নিউজ 24-এর পথ চলায় নিজেকে যুক্ত করার পর প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যসূচির সংবাদ সংগ্রহ করার দায়িত্ব বর্তায় আমার কাঁধে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় নীল মাইক্রোফোন হাতে আমাকেও যেতে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। চলুন ফিরে দেখা যাক তারই কিছু খণ্ডচিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের মধ্যে আলোচনার কেন্দ্রে ছিল ভারত সফর। তিস্তা নিয়ে চমক দেখার প্রত্যাশায় 7 বছর পর 4 দিনের দ্বিপক্ষীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 এপ্রিল রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে ভারতীয় বিমান বাহিনীর পালাম বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে সফরকালীন দিল্লির রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনে অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার প্রধানকে রাষ্ট্রপতি ভবনে রাখার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরল সম্মান দেয় ভারত। নানা জল্পনা কল্পনা শেষে অভিমানের বরফ গলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলে আবারও উঁকি দেয় তিস্তার সম্ভাবনা। বাংলাদেশের জাতির জনককে সম্মান জানাতে দিল্লির পার্ক স্ট্রিটের নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়দরাবাদ হাউসে বহুল কাঙ্ক্ষিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রীর আলোচনার ভিত্তিতে সই হয় 36টি চুক্তি ও সমঝোতা স্মারক। যৌথ সংবাদ সম্মেলনে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন তারা। বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি না হলেও মোদী ও হাসিনা সরকারের মেয়াদেই তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী। পেরিয়ে আসা এক বছরে আরও বেশ কয়েকটি দেশ সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপের অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, সুইডেনের পাশাপাশি প্রতিবেশী ভুটানে দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA লিডার্স সামিট, জার্মানিতে নিরাপত্তা সম্মেলন, অস্ট্রিয়ায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সম্মেলন, সৌদি আরবে জঙ্গিবাদ বিরোধী আরব আমেরিকা ইসলামিক সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের অবস্থান সুসংহত করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব রাখে সফরগুলো। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সব খবর জানাবে নিউজ 24। দর্শক, আবারও স্বাগত আমাদের বিশেষ আয়োজনে। নিউজ 24 এর বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনের ধারাবাহিক প্রোগ্রাম এবং আলোচনা অনুষ্ঠান, সংবাদ সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের কাছাকাছি থাকার। আমরা চেষ্টা করব এর মধ্য দিয়ে আমাদের এই এক বছরের যাত্রার সবটুকু আপনাদের সামনে আবারও তুলে ধরার। এজন্য আমরা ফিরে দেখা মতো এক ধরনের আয়োজন আপনাদের সামনে উপস্থিত করব। সেই সাথে আমরা সাম্প্রতিক খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা এর মধ্যে
আমরা জানি যে আমাদের এই 1 বছর পূর্তিতে আমরা অনেক বিতর্কিত বিষয় নিয়েও আলোচনা করেছি। আমরা জানি বিতর্কিত সংবাদও সংবাদের একটি অংশ। দর্শক, এই প্রসঙ্গে আমরা আবার আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক এবং নায়িকা, আমাদের সঙ্গে আছেন জ্যোতিকা জ্যোতি এবং কল্যাণ। আমরা শুরুতে আপনার কাছে আসতে চাই। এবার আমরা বিতর্ক নিয়ে কথা বলছিলাম। আসলে এখন এত গণমাধ্যম, এখন এত ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমরা সবাই আসলে এক ধরনের সব কারো চোখ এড়িয়ে যেতে পারছি না। আমাদের সব কাজ, সব কথা দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে, বিশেষ করে আপনাদেরটা তো যাচ্ছেই। তো এই প্রসঙ্গেই আসি। আমরা সম্প্রতি আপনার একটি বিতর্কের কথা শুনছিলাম, আপনাকে নিয়ে একটি বিতর্ক, যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রথম আলোর সাংবাদিক জিয়ার সঙ্গে। তো এই প্রসঙ্গটাকে কি আমাদের বলবেন যে আসলে কি হয়েছিল? এটা নিয়ে তো অলরেডি অনেক কিছু হয়ে গেছে এবং অলরেডি আমি এখন পর্যন্ত জামিনে আছি। জানুয়ারি 9 তারিখে দুর্ঘটনাটি ঘটে। আমার অ্যাক্সিডেন্টটা হয় তেজগাঁ থানার একটু সামনে। ট্রাকের সাথে রড লোডেড ছিল, রডগুলো এক্সট্রা ঝুলছিল, সেখানে আমার গাড়িটি ঢুকে যায়। তো আমার গ্লাস টাস ভেঙে আমাদের উপর গ্লাস চলে আসে। তো আমার ফ্রেন্ড ইনজুর্ড হয়, ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তারপর ঢাকা মেডিকেলে আমি খুঁজতে যাই। সেখানে র্যান্ডামলি আমি ঢাকা মেডিকেল তো আসলে কোনোটাই চিনি না, তো পুরোটাই আমি জিজ্ঞাসাবাদ করছিলাম যে কোথায় আছে। আমার একটা ফ্রেন্ড আসছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কারণ অ্যাক্সিডেন্ট ইস্যু তো অনেক অ্যাক্সিডেন্ট হয় এখন, আগুনে পোড়া হয়, ছাদ থেকে লাফ দিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, হোন্ডা অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্টে তো কোনো শেষ নেই। অ্যাকচুয়ালি কী অ্যাক্সিডেন্ট সেই ইস্যুটা না বললে আমাকে তো লোকজন ইনফর্মও করতে পারবে না। তাই আমি বললাম যে হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্টের ইস্যু, তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা আমি করেছি। তো সেই সব খুঁজতে এন্টার মেডিকেল খুঁজি, তো সেখানে পাই না। পাওয়ার পরে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে মানে আমার ফ্রেন্ডের বাসা, আমার বাসা হচ্ছে পাশাপাশি। তো ওর বাসায় গিয়ে দেখো মাথায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করা, 9টা স্টিচ লেগেছে। তোর সাথে কথা বলে আমি বাসায় চলে আসি। তো সকালবেলা পুলিশ আসে, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তারপরে একদিন আমি কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বা পুরো বিষয়টা জানা বোঝার আগেই, বা আমি যে কারোর সাথে যোগাযোগ করবো, কথা বলবো, সেই সুযোগটা আমার ছিল না। তো আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে মানে স্ট্রেট আমি 6 দিন পরে বের হয়েছি জেল থেকে। আমরা শুনেছি মামলা হয়েছে হ্যাঁ, এখন আমি আলটিমেটলি জামিনে আছি। আপনার বিরুদ্ধে অভিযোগও রয়েছে। এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? এখন হচ্ছে যে বিষয়টা একটা, আমি মানে স্ট্রেটও আমি সবসময় বলি যে ইট ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুল বুঝে একটা নিউজকে না যাচাই করে, না সত্যতা বের করে, এখন আমি যদি আপনাকে বলি যে আপনি এখন আমেরিকাতে আছেন, কিন্তু আপনি তো আছেন এখন আমাদের স্টুডিওতে, আমার বলাটা যদি অতটুকুই ভ্যালুয়েবল হয়, সেটাকে যদি আমি অ্যানালাইসিস না করি, সেই নিউজটা যদি আমি ফিল্টার না করি, সেটি আমি চেপে দিলাম, সেটি আমি বলে দিলাম, সেটা আমি আরো 10 জনকে বলালাম, 10টা চ্যানেলকে বলালাম, 10টা পত্রিকাকে বলালাম, সেটা তো আসলে রং। আমার সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে দেখে আমি করব, কিন্তু আরো 10 জনকে তো জানতে হবে এটা সত্য কিনা। আর যদি সত্য হয়ে থাকে অবশ্যই গো ফর ইট, যদি মিথ্যা হয়ে থাকে লেটস টক অ্যাবাউট ইট। আর যদি হয়ে থাকে, আমি তো এখানকার মানে পালিয়ে যাওয়ার মতো কেউ না, আমি দেশেই আছি, আমি দেশেই কাজ করছি, এবং যারা যত ওয়েল নোন হয় তাদের লুকানো পালানোর জায়গা তত কম থাকে। হ্যাঁ, সেটাই তো আমি বলছি। আর সিন্স আমি এখানে কাজ করছি, রেগুলার কাজ করছি, প্রথম আলোর সাথে আমি ওয়েল কানেক্টেড, তাদের সব প্রোগ্রাম আমি যেতাম, বা তাদের সাথে আমার নিউজের সাথে যোগাযোগ ছিল, বিনোদনের সাথে সবসময় যোগাযোগ ছিল, সবসময় একটা ভালো সম্পর্ক ছিল। সো এন্টার প্রথম আলো তো আমার সাথে কোনো কিছু করেনি। দেয়ার আর সাম পিপল প্রথম আলোর প্রতিষ্ঠানের ক্ষমতা পাওয়ারটাকে হয়তো মিস ইউজ করেছে, তারা সেটাকে ব্যবহার করেছে এবং সেটাকে এক ধরনের বলবো যে বেচাকেনা হয়েছে আর কি। যদি আমাকে জিজ্ঞেস করতো, আমাকে যদি বলতো যে আপনি আসেন আমরা বসে কথা বলি, যদি আপনি প্রমাণিত হন। আপনার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ না করে, আপনার কোনো মতামত ছাড়াই কিছু না, আমাকে স্ট্রেট সকালবেলা পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। কলাবাগান থানায় ছিলাম তখন, আমাকে কিছু বলেনি, বলে ওসি সাহেব আসলে আমাকে সব বলবে। তো ওসি সাহেব 3টা সাড়ে 3টার দিকে আসলো, 4টার দিকে আসলো, আসার পর বলতেছে যে এরকম 2টা ঘটনার সাথে আপনাকে সন্দেহ করা হচ্ছে, আপনি প্রথম আলোর সাথে যোগাযোগ করেন, কথা বলেন। তারপরে আমি বাসায় যোগাযোগ করি, আমার শিল্পীদেরকে বলি তোমরা একটু কথা বলো। আমি ইনফ্যাক্ট প্রথম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, বাট আমি যোগাযোগ করতে পারিনি। তারপর কিছুক্ষণ পর ফোন নিয়ে যায়, আর যখন আমার ফোন নিয়ে যায় তখন তো আসলে কারো নাম্বার আমার মুখস্থ নেই, আমি যোগাযোগ করবো সেটারও কোনো সম্ভাবনা নেই। আমাকে স্ট্রেট আলাদা করে ফেলে, আমি অন্য একটা অফিসে থাকি, অন্য জায়গায় ওসি সাহেবের সাথে সমস্ত শিল্পীদের সাথে কথা হয়, জার্নালিস্টের সাথে কথা হয়। তারা বলে বুঝায় যে আপনারা একটা হোল্ড করেন, আপনারা যেটা চাচ্ছেন সেটা অবশ্যই হবে, শিল্পী তো পালিয়ে যাওয়ার কিছু নাই। তারা আমাকে অ্যারেস্ট করেছে, তারা আমাকে জেলে ঢোকাবে, আমার 3 দিনের রিমান্ড চেয়েছে এবং উপযুক্ত শাস্তি হবে। আমি অ্যাক্সিডেন্টটা করেছি এবং আমি স্বীকার করেছি, এবং সেটা তারা বলেছে যে আমরা কোর্টে কথা বলবো এবং আমরা প্রমাণ কোর্টে সাবমিট করব। তো তারা আপনার সম্পর্কে অভিযোগ এনেছেন যে আপনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। এই প্রসঙ্গে আমরা আসলে জানতে চাচ্ছি যে মানে আপনি তারপরে আসলে কি পদক্ষেপ নিয়েছেন, বা এখানে সমঝোতার কি কোনো বিষয় এসেছিল?
আমি ঢাকা মেডিকেলে যখন গিয়েছি তখন র্যান্ডমলি অনেক মানুষ কথা বলেছে। এখন বাই প্রফেশন আমি অভিনেতা, আমাকে দেখলে মানুষজন চিনবে। এখন বাই প্রফেশন কে জার্নালিস্ট, সে তার আইডি কার্ড না থাকলে আসলে বোঝা যাবে না, বা সে যদি তার পরিচয় না দিয়ে বোঝা যাবে না। একজন পুলিশ অফিসার যদি সিভিল ড্রেসে থাকে তাকে বোঝা যাবে না, বা একজন ডাক্তার যদি সিভিল ড্রেসে থাকে তাকে বোঝা যাবে না সে ডাক্তার না ইঞ্জিনিয়ার না পাইলট, সেটা বোঝা যাবে না। তো ঢাকা মেডিকেলে কে পুলিশের লোক, কে টিভির লোক, কে জার্নালিস্ট, সেটা বোঝার আসলে কোনো উপায়ই নেই। বা ওইখানকার কে স্টাফ বা কে এখানকার পেশেন্ট, সেটা বোঝার উপায় নেই যদি সে তার পরিচয় না দেয়। তো সেখানে র্যান্ডমলি অনেক মানুষই ছিল। তো সেখানে আমরা এটাও শুনেছি, আসলে বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশিত, আমরা এরকম শুনেছি যে আপনার এই প্রসঙ্গটি এটিকে সমাধানের জন্য প্রথম আলোতে আসলে সুবর্ণা মুস্তফা, গাজী রাকায়েত তারাও গিয়েছিলেন। তো আপনি কি জানেন তাদের মধ্যে কি কথা হয়েছিল প্রথম আলোর সাথে? না, সেটা আসলে জানি না। আচ্ছা, সেটা আসলে জানি না, আমরা কেউই জানি না বিষয়টা আসলে কিভাবে সমাধান হয়েছে বা আদৌ কি সমাধান হয়েছে। না, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো সমাধান হয়নি, কিন্তু কথাবার্তা চলছে, আলোচনা চলছে যে বিষয়টাকে একটা সলভ করা হোক, মামলাটাকে এক ধরনের একটা পজিটিভ একটা এন্ডিং দেওয়া হোক। কারণ আমি বিনা অপরাধী অলরেডি আমি জেল খেটে ফেলেছি। কিন্তু তারা কিন্তু বলেছিলেন সমঝোতা হচ্ছে, এক ধরনের সমঝোতার তারা চেষ্টা চালাচ্ছেন এবং সেটি হচ্ছে। আপনি কি কিছুই জানেন না কি কথা হয়েছে বা সমঝোতার কি চেষ্টা চালানো হয়েছে সেখানে? প্রথমবার তারা যখন গিয়েছে তখন আমাদের শিল্পীদের থেকে, আমাদের সমস্ত সিনিয়র শিল্পীরা, আর্টিস্ট ইকুইটির যারা আমাদের পজিশনে আছে তারা গিয়ে অলরেডি কথা বলেছে। এই বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। সো যতটুকু আমি আইডিয়া করতে পারছি, যতটুকু আমি বুঝতে পারছি যে মানে লয়ারদের ল্যাঙ্গুয়েজে এটা একটা হাই প্রোফাইল কেস বলে, এটাকে হাই প্রোফাইল মামলা বলে, সেন্সিটিভ ইস্যুস, দুই মিডিয়া এবং জিয়া ভাই হচ্ছে সে বাংলাদেশের একজন অ্যাসেট এবং নাম করা একজন ফটোগ্রাফার। দেন এগেন হি ইজ আ ভেরি গুড পারসন এবং খুবই ভালো মানুষ। তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এখানে অভিনয় করি, আমার নিজের একটা পজিশন আছে, বা আমি নিজে দেশকে সার্ভ করছি, দর্শকদের জন্য কাজ করছি, সবার জন্য লড়ছি, পরিশ্রম করছি। তো আমি কিন্তু সুবর্ণা মুস্তফা এবং গাজী রাকায়েত কিন্তু বের হয়ে, মানে প্রথম আলোর সাথে আলোচনার পর বের হয়ে গণমাধ্যমের সামনে বলেছিলেন যে বিষয়টি নিয়ে সমঝোতা হচ্ছে এবং খুব দ্রুত এটির একটি সমাধান হবে। তাহলে এটি হয়নি কেন আপনার কি মনে হয়? তারা হয়তো গিয়েছিল মেবি, আমার এক্স্যাক্টলি মনে নেই, মেবি ফেব্রুয়ারি আর মার্চের দিকে তারা গিয়ে এখানে বসেছিল এবং বলেছিল খুব দ্রুত এটা সলভ হয়ে যাবে, বা যেটাই হোক, বা বসো, কথা বলো, আলোচনা করি, কি হয়েছে আমরা শুনি। কিন্তু আমার সাথে এখনো কারোর সাথে সামনাসামনি কথা হয়নি, আমি দূরের থেকে ওভার দি ফোন শুনছি, বা আমার সাথে কথা। এখন আলটিমেটলি বিষয়টা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে এসেছে, আমি যখন জেলে ছিলাম তখন ফেসবুকের থ্রুতে এবং বিভিন্ন মিডিয়ার থ্রুতে আর্টিস্টদের সাথে, আর্টিস্টদের সাথে প্রথম আলোর সাথে একটা বিশাল ক্ল্যাশ লেগেছে, অনেক উল্টাপাল্টা কথা হয়েছে, অনেক ধরনের স্ট্যাটাস এবং মেসেজ আদান প্রদান হয়েছে। তার মধ্যে এই বিষয়টা যে সত্য না সেটা সবাই তো জেনেছে, এবং পরবর্তীতে অন্যান্য টিভি চ্যানেল, অন্যান্য পত্রিকার জার্নালিস্টরা তারা ইনভেস্টিগেট করে বের করেছে যে এটার সাথে আমি ইনভলভ না, এবং সেটা পরে আলটিমেটলি মুন্নি শাহ শো করেছে, নিউজ ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলও তারা শো করেছে। তো তারা বলছে যে মুন্নিয়াপা যেটা বললো যে আমাকে আগেই বলেছে আপনি শোটা করেন, আমি বলছি আপু আমরা এখন করতে চাই না, বিষয়টা যদি নিজেদের মধ্যে সলভ হয়ে যায় তাহলে আসলে সেটা ঘাটাঘাটি করার দরকারটা কি। আর আমি কারো উপরে বিরক্ত না, আমার উপর দিয়ে গিয়েছে, আমার বদনামও হয়েছে, আমার কেরিয়ারের উপর হ্যাম্পার পড়েছে, ফাইন্যান্সিয়ালও লস হয়েছি, বা আমার 12 বছর এক্সপিরিয়েন্সে যে সুনাম ছিল সেটার তো আমি সব মানুষকে, সব দর্শককে বলতে পারবো না যে আমি সেটা এটা জনজনে গিয়ে তো বলা সম্ভব নয়। কিন্তু আপনি যখন আপনি গণমাধ্যমের সাথে জড়িত, আপনি যখন সেখানে একটা গণমাধ্যমে আপনি যখন সেটা বলবেন তখন তো সেটা দর্শকের কাছে পৌঁছবে। হ্যাঁ, তো সেটাই আর কি। তো আমি বললাম যে সেটা যখন করতে পারছি না তো যত দ্রুত পসিবল হয় আলোচনার মাধ্যমে সলভ হয়ে যাক। পরে মুন্নিয়াপা বললো যে আমাদের তো জার্নালিস্টরা আছে, আমাদের তো ক্রাইম রিপোর্টার আছে, আমাদের ইনভেস্টিগেটিং লোকজন আছে, আপনি এর সাথে ইনভলভ না, আপনি তো পারসেপশনের শিকার, তো আপনি শোটা করেন। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে এই মানে পুরো বিষয়টি নিয়ে আপনি কোন ধরনের চাপের মুখে পড়েছেন কিনা, যেমন এখন কি কাজ করতে গিয়ে বা দেশের বাইরে কোনো কাজ করতে গিয়ে, বা আপনার তো অনেক জায়গায় যেতে হয় শুটিং এর জন্য, কাজের জন্য, কোনো ধরনের সমস্যা কি এর মধ্যে আপনার সামনে এসেছে, কোনো প্রবলেম ফেস করেছেন এটা নিয়ে? আমার জানুয়ারি ফেব্রুয়ারি শুটিং ছিল র্যান্ডমলি, আমি জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আসলে আমার কোনো কিছু মনে করতে পারতাম না, আমি লিটারালি ট্রমার মধ্যে ছিলাম। 15-20 দিন 25 দিন লেগেছে আমার পুরো বিষয়টা থেকে বের হতে। আমি মানুষ ভাবেতাম, বা বাসায় যদি কেউ না থাকতো, আমি যখন জেলখানা থেকে ফেরত আসি তখন আমার এন্টায়ার এলাকাতে পুরো শিল্পী ভরা ছিল, ডিরেক্টর, শিল্পী সবাই ছিল, আমার বাসাভর্তি মানুষ ছিল, টানা 15-20 দিন সবসময় মানুষ থাকতো, রাত 2টা 3টা পর্যন্ত, আমি না ঘুমানো পর্যন্ত থাকতো, কারণ প্রতিনিয়ত ভয় পেতাম। তারপর
পুলিশ ডিবি সবসময় বাসায় আসা যাওয়া করতো, লয়ার আসা যাওয়া করতো। ফার্স্টে ছিল পুলিশে, সেখানে পুরো স্টেটমেন্ট, আমার অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয়েছে সেই জায়গায় নিয়ে যাওয়া, সেখান থেকে ইনফরমেশন বের করা, সব আপডেট, ফোন রেকর্ড সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। তারপরে কেসটা চলে গেছে ডিবিতে, আবার নতুন করে শুরু হয়েছে, প্রতিনিয়ত আমার এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। তো মেন্টাল একটা প্রেশার ছিল। তারপর আমার যতগুলো শুটিং ছিল সেই শুটিংগুলো করতে পারতাম না, বা আমি আসলে কনসেন্ট্রেট করতে পারতাম না, আমার স্ক্রিপ্ট মনে থাকতো না, আমি মানে সুস্থ ছিলাম না আর কি, সোজা কথা বলতে। হয়তো ফিজিক্যালি ফিট আছে কিন্তু আমি পুরো ব্লার, আমি কিছু দেখতে পাচ্ছি না, ব্ল্যাঙ্ক ছিলাম। তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে এবং টুকটাক কাজ করেছি। হ্যাঁ, কাজেরও একটা সাইড এফেক্ট অবশ্যই আছে, কারণ আমি যেটা মনে করি যে ব্যাপারটা এখনো সলভ হয়নি। দেন এগেন প্রথম আলো itself is a big thing, এবং তারা আমাদের বাংলাদেশ এছাড়াও মুন্নি সাহার যে টক শোতে আপনি আপনার মোবাইলের কথাগুলো আপনাকে মানে শোনানো হয়েছিল সবচেয়ে প্রথম, সেখানে কি মানে কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল? আপনি আসলে বিষয়টা কি হয়েছিল, আমরা ওই অনুষ্ঠানটা সম্পর্কে একটু জানতে চাই। আপনাকে এই ঘটনার পর কিন্তু সেখানেই প্রথম দেখা যায়। না না, এর আগে আমি এখানেই এসেছিলাম। আমি আলী আফতাব ভাইয়ের রিমান্ড করেছি। তো আলী আফতাব ভাই আমাকে বললো যে কল্যাণ ভাই, আমি আপনার শোটা নিয়ে একটু করতে চাই, আপনি বলেন, আপনি কিছু হবেন, আমরা তো আছি। তাই আমি বললাম যে না, আমি আসলে কারোর সাথে কাদা ছোড়াছুরি করতে চাই না, আমার উপর দিয়ে যা গেছে গেছে, অলরেডি তো আমি অলরেডি সাফারার। বিষয়টা যদি এখানে আমি মিটমাট করতে পারি, আমার তো লাইফ, আমার ফ্যামিলি আছে, আমার বাবা মা আছে, আমার নিজের চলতে হবে, কারণ আমি একাই অভিনয় করি, আমি একাই অভিনয় করে আমার ফ্যামিলি চালাই। তাই আমি বললাম যে আমি খামাখা এত পাঙ্গাতে যেতে চাই না, আমার উপর দিয়ে গেছে, আমার যা লস হয়েছে সেটা আমি মেনে নিয়ে এরপর আমি লেটস গো হেড, আমার এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আমি কাউকে স্পেসিফিক কোনো কমপ্লেন করছি না এবং কাউকে স্পেসিফিকলি কোনো দোষারোপ দিচ্ছি না এবং প্রথম আলোকে আমি ব্লেম দিচ্ছি না। আমি বলছি যারা এটা করেছে সেখানকার কিছু স্টাফ, কিছু লোক সেটাকে মিসইউজ করেছে এবং সেটাকে তারা একটা অপব্যবহার করেছে। হ্যাঁ, সেটা হতে পারে, কারণ জিয়া ভাই একজন খুবই পছন্দের একজন লোক, তাকে ভালোবাসার জন্য, তার জাস্টিসের জন্য হয়তো তারা একটা ভুল স্টেপ নিয়ে নিয়েছে, বিষয়টাকে মিউচুয়াল করে ফেললে কিন্তু সলভ হয়ে যায়। এবং আমি পরে অন্যান্য শোতেও বলেছি যে হ্যাঁ, যদি জিয়া ভাইয়ের অ্যাকচুয়াল জাস্টিসটা আমরা চাই, যদি তার আসল অপরাধীকে খুঁজতে চাই, চলুন আমরা সবাই এক হই। যদি আমার হেল্প লাগে আমিও হেল্প করবো, দৌড়াদৌড়ি করতে হলে আমিও করবো, কারণ আমি নিজেও চাই তার আসল যে অপরাধী মেরে চলে গেছে সে কিন্তু এখনো ঘুরছে, সে তো ধরাছোঁয়ার বাইরে। যদি আমরা আসল জিয়া ভাইয়ের জাস্টিসটা চাই তাহলে সেটা আমরা বের করি, আর যদি বলি যে হ্যাঁ জিয়া ভাইকে আসল জাস্টিস পেয়েছে, তাহলে বলবো তো সে তো এখনো পায়নি। আপু, আমি এই প্রসঙ্গে একটু আপুর কাছে জানতে চাই। আমরা এতক্ষণ যে বিষয়টি আমরা শুনছিলাম তাতে যেটা দেখা গেল যে সবকিছু ছাপিয়ে এর মধ্যে থেকে একটা জিনিস এসছে যে তারকাদের সঙ্গে অনেক সময় বিভিন্ন বিতর্কিত ইস্যু বলেন, বিভিন্ন সংবাদ নিয়ে আসলে গণমাধ্যমের সাথে তারকাদের সম্পর্কটা কিছুটা সাংঘর্ষিক হয়ে যায়। আপনার কি মনে হয় এই ক্ষেত্রে কি বিষয়টা তাই ছিল? আচ্ছা, যেটা হচ্ছে কল্যাণের এই ঘটনাটা যখন হয়, আমি কলকাতা ছিলাম। আমি গত 7-8 মাস ধরে আসলে আমার এই কাজটার জন্য অনেক ম্যাক্সিমাম টাইম থেকেছি। তো প্রথমে আমি ফেসবুকে একদম তখনই ঘটনাটার পরপরই যে লেখাগুলো এরকম যে ওকে খুন করে ফেলতে ইচ্ছে করছে কোনো নাম ছাড়াই। তো আমি কি ব্যাপার, কে আরেকজন যে কোনো আর্টিস্ট জিয়া ভাইকে, প্রথম আলোর সাংবাদিককে, প্রথমে জিয়া ভাইয়ের নামটা আমি দেখিনি, এই এরকম কে, এটা তো আমি কে, মানে লেখাগুলো এত মারমুখী যে অনেকেই লিখছে যাদের লেখার কথা না, এত মারমুখী কে, মানে তারপরে দেখলাম কল্যাণ। এটা যখন দেখলাম মানে আমি ঠিক মানে অস্বাভাবিক লাগছিল আমার নিজের কাছে, কারণ তারপরে আমিও লিখলাম কল্যাণের জন্য এবং আমি দেশে কয়েকজনকে ফোন করলাম যে ওর কী অবস্থা, অলরেডি সে তাকে নিয়ে গেছে তখন। তো আমি হয়তো লিখতাম না বা কিছু করতাম না যদি কল্যাণকে আমি না চিনতাম। কল্যাণ আমাদের কাছে এমন যে মানে ও হচ্ছে মানে এখন দেশের মানুষ, মিডিয়ার মানে একটা অ্যাটিটিউড আছে এরকম, মিডিয়ার মানেই খারাপ, এখন খারাপ ভালো নানান রকমের মানুষ মিডিয়াতে। কল্যাণ হচ্ছে আমাদের মানে ভালো ছেলে বলতে যেটা আমরা বুঝি, কল্যাণ হচ্ছে সেরকম না। ওর সাথে আমরা নিঃসন্দেহে গণমাধ্যমও কিন্তু, আমি আসছি আপনার প্রসঙ্গে, কারণ এটা বিষয়টা অত সিম্পল না। কল্যাণের জন্য কেন আমরা একসাথে হতে পেরেছি, সব মানে অনেকের সাথে কিন্তু নানান অ্যাক্সিডেন্ট ঘটে, এত স্ট্রংলি সবাই একসাথে হয় না, কারণ ওকে আমরা চিনি। মানে আমি অ্যাটলিস্ট না জেনে মন থেকে না আসলে কোনো কিছু অ্যাক্টিং করে লিখতে পারি না, ওর জন্য আমার খারাপ লেগেছে। কিন্তু আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে, প্রথম আলো এবং কল্যাণ আলাদা, তার থেকেও বড় বেশি একদল মানুষ ওকে মানে যা তা কতটা খারাপভাবে বলা যেতে পারে কল্যাণের জন্য আমাদের সবাইকে। হোয়াট ইজ দিস, মানে রেসপেক্টের কোনো বালাই নেই। মানে আপনি তো এখন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছেন, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমার সন্দেহ আছে যে কত পার্সেন্ট মানুষ আমাদেরকে রেসপেক্ট করে, কারণ সেদিন যা লেখা হয়েছে, এখন কল্যাণ তো ঘটনাটা ঘটায়ই নেই,
মদ খাওয়া কোত্থেকে ছিল, তার মানে সবাই মিডিয়াতে মদ খায়, মিডিয়ার সবাই খারাপ, মানে এত বাজে বাজে, মানে বাংলাদেশের সবচেয়ে খারাপ সেক্টর হচ্ছে মিডিয়া। সেদিন আমার এরকম মনে হয়েছিল। তারপরে কল্যাণ তো এটা করে, এটা কি দর্শকের ধারণা না আপনার কি মনে হচ্ছে? যেহেতু বিষয়টা প্রথম আলো, এটা একটা বিষয়, দর্শকদের বিষয়ে আমি পরে আসছি। প্রথম আলো অনেক পাওয়ার হোল্ড করে, প্রথম আলো খুবই মানে আমারও পছন্দের পত্রিকা প্রথম আলো। প্রথম আলোর উপরে ডিপেন্ডেন্সি আছে আমাদের, বিশ্বস্ত একটা, যেহেতু প্রথম আলো তার মানে কি কল্যাণ এটা করেছে, কিন্তু আমরা জানি কল্যাণ এটা করেনি, না করার আগেই আমরা জানি, কারণ আমরা তো কল্যাণকে চিনি। অ্যাটলিস্ট মিথ্যা বলবে না, ও তো স্বীকার করবে অ্যাক্সিডেন্ট করলে, তার মানে কিছু একটা কেন হয়েছে। কিন্তু মানুষ কি করছে, একদল করছে যাদের লেখা অনেক ইম্পর্টেন্ট, প্রথম আলোর বাইরের কথা বলছি আমি, তারা প্রথম আলোর সুনজরে পড়ার জন্য কল্যাণের বিরুদ্ধে লিখছে। আবার আর্টিস্টরা কেউ কেউ কিছুদিন অবজার্ভ করেছে কল্যাণের পক্ষে বলবে নাকি বিপক্ষে বলবে, প্রথম আলো বলে কথা। এটাও একটা বিষয়। হকও কিন্তু এরকম একটি স্ট্যাটাস দিয়েছিলেন, কিন্তু প্রথম আলো যা যা করেছে, আমি বলি চলচ্চিত্রের যে প্রথম আলো তার জায়গা থেকে ঠিক আছে, খেপে গেছে, কারণ তারা জানে কল্যাণ এটা করেছে, তারা তাদের মানে জিয়া ভাইয়ের জন্য প্রথম আলো এটা করছে। আমাদের জায়গাটা হচ্ছে আমরা দুজনের মধ্যে তো ক্ল্যাশ চাই না, ক্ল্যাশটা বেশি তৈরি করেছে অন্য থার্ড পার্টি, যারা অন্য মানুষ, যারা না প্রথম আলোতে জব করে না মিডিয়াতে, তার মানে না অ্যাক্টর অ্যাক্ট্রেস না প্রথম আলো। আপনি কি বলছেন এটা সাধারণ দর্শক আছে বা মানে অন্য মানুষ যারা অভিনয়ের সাথে রিলেটেড না, প্রথম আলোর সাথেও রিলেটেড না, তাদের লেখাগুলো আমাকে বেশি টাচ, মানে আমাকে খুব বেশি পেন দিত। মানে তারা তো জানে না আসলে কি হয়েছে, প্রথম আলো জানে, কল্যাণ জানে। প্রথম আলো ঠিক আছে, তাদের একজন অ্যাক্সিডেন্ট করেছে, প্রথম আলো বলবে কল্যাণের বিপক্ষে, কল্যাণকে আমরা যেহেতু জানি কল্যাণ অপরাধী না, আমরা ওকে সাপোর্ট করছি, তার মানে এই না যে প্রথম আলো আমাদের শত্রু। কিন্তু অন্য পার্টি যে প্রথম আলোর পক্ষে অথবা কারোর সাথে প্রথম আলোর কোনো প্রবলেম ছিল, তখন দেখা গেল ওরা কল্যাণের মানে পক্ষে লিখছে, না জেনেই কিছু। তো ওইগুলো খুবই খারাপ, যে ঢালাইভাবে মিডিয়া মানেই খারাপ, এটা খুবই খুবই মানে সিকনেস, এটা একটা মানুষের সিক মানসিকতা। মিডিয়ার মধ্যে কিন্তু গণমাধ্যমও পড়ে, প্রথম আলো আমি গণমাধ্যমকে বাইরে রাখছি, আমি এই প্রসঙ্গে মানে আমি এটাই তখন কি ছিল গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমের মানে ঠিকঠাক, কারণ কেউ জানতো না আসলে কি হচ্ছে, বিষয়টা তো এরকমই ছিল, কি হয় মাঝখান থেকে কেউ না। এখন আমাদের যেটা চাওয়া যে আসলে যে অপরাধী সে কোথায়, তা চাইলে তো তাকে বের করা পসিবল, এইটা আর কি আমরা চাই। কিন্তু প্রথম আলোর সাথে শত্রুতা তৈরি করার কোনো মানে, কিন্তু আমি তখন মানুষের চেহারাগুলো দেখেছি যাদেরকে ভাবতাম খুবই রেসপেক্টেড, হয়তো সে বুদ্ধিজীবী, সে লিখে ভালো, কবি সাহিত্যিক, সবাই ঢালাওভাবে অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে বাজে বাজে কথা বলছে। এটা খুবই প্যাথেটিক, খুবই স্যাড, কোনো রেসপেক্ট ছিল না তাদের। এটা ছিল আমাদের খারাপ লাগার জায়গা। যেমন ধরুন কারো ডিভোর্স হলো, কারোর তাহসান মিথিলার ডিভোর্স, সবাই কি মানে অসুস্থ লাগে ফেসবুকে ঢুকলে, মাঝে মাঝে মনে হয় যে অফ হয়ে চলে যাই, কি মানে যেন সবাই শুধুমাত্র মিডিয়ার লোকেদের ডিভোর্স হয়, আর কারোর বাংলাদেশে ডিভোর্স হয় না, মানে ডিভোর্স শুধু মিডিয়াতে হয় একজনের জন্য সবাইকে। এটা তো ঠিক না। এখন এটা আমার কাছে মনে হয় মানুষের শিক্ষার অভাব, তারা ঠিকঠাক মতো, যে মিডিয়ার মানুষ তো আলাদা কোনো প্রজাতি না, অ্যালিয়েন নয়, তারা সাধারণ মানুষ, মিডিয়া তার পেশা, ওই যে প্রফেশনালিজমটা তৈরি হয়নি, ওই রেসপেক্টটা নেই, এবং মানে দেশের সিস্টেমের মধ্যে যে মিডিয়া, আমরা যে একটা জায়গায় মানুষের জন্য কাজ করছি, মানুষ আমাদের চিনে, আমাদের যে রেসপেক্ট থাকা উচিত সেটা নেই, তার জন্য এইগুলোকে আমাদেরকে ফেস করতে হচ্ছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপু। আমরা অসাধারণ কিছু কথা শুনছিলাম। আসলে আমরা চাচ্ছিলাম যে এখানে সবার একটি অংশগ্রহণের মধ্য দিয়ে সব বিতর্কিত যে সমস্যাগুলো সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিভাবে। দর্শক, আমরা আবার একটি বিরতি নিব, আমরা আবার আলোচনায় ফিরবো। তার আগে একটি প্রতিবেদন আবার দেখে নিই। আমরা কথা বলছিলাম যে আমাদের এই এক বছরে আমরা অনেক ভালো ভালো বিষয় নিয়ে কাজ করেছি, যার মধ্যে একটি হচ্ছে তথ্য প্রযুক্তি। যেই তথ্য প্রযুক্তি নিয়ে আমরা এখন কথা বলছিলাম। আচ্ছা, সেটার সাথে সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি তা হচ্ছে চলচ্চিত্র, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সব এখানে এক সূত্রে গাঁথা। আমরা এইসব বিভিন্ন প্রতিবেদন আমরা দেখব। এখন আমরা যে প্রতিবেদনটি দেখব সেটি চলচ্চিত্র নিয়ে। হলিউড এবং বলিউডের এই বছরের সফল চলচ্চিত্রগুলো নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছি। এরপর বিরতি এবং তারপর আবার ফিরবো আলোচনায়। আমাদের সঙ্গেই থাকুন। কমিক জগতের জনপ্রিয় চরিত্র ডেডপুলের রূপালী পর্দায় আগমন চরমভাবে সফল হয়েছে গত বছর। আর 2016 সালের সবচাইতে আকাঙ্ক্ষিত মুভি ছিল ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডাউন অফ জাস্টিস।
ও স্পাইডারম্যান হোমকামিং। তবে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার অতটা জনপ্রিয় না হলেও ভালোই ব্যবসা করেছে। অন্যদিকে ডিজনি মুভি দ্য জাঙ্গল বুক ছিল এক কথায় অসাধারণ। 2016 সালের শেষ সংযোজন লা লা ল্যান্ড রোমান্টিক রসায়নের এক নতুন সৃষ্টি। বহুদিন পরে পূর্ণাঙ্গ এক মিউজিক্যাল রোমান্টিক মুভি দেখার সুযোগ হয়েছিল দর্শকদের। আর চলতি বছর ধুন্ধুমার সব অ্যাকশন মুভিতে ঠাসা। ভিন ডিজেল ও দীপিকা পাডুকোন অভিনীত XXX রিটার্ন অফ জেন্ডার কেজ মুভিটি ভারত আর বাংলাদেশের দর্শকদের কাছে ছিল আলোচনার শীর্ষে। আরেক বলিউড কন্যা প্রিয়াঙ্কাকে দেখা গেছে দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের সাথে বেওয়াচ মুভিতে। এবছর ডিজনির জনপ্রিয় ছবিটি ছিল দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর রিমেক। এক্সম্যান সিরিজের হিউ জ্যাকম্যানের শেষ অভিনীত মুভি লোগান ছবিটিও হতাশ করেনি দর্শকদের। মার্ভেল কমিক্সের আরেকটি সংযোজন গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির দ্বিতীয় পর্বটি বড় ছোট সবার মন জয় করেছে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অষ্টম পর্ব দ্য ফেট অব দ্য ফিউরিয়াস তার উৎসাহী দর্শকদের এবারও খুব একটা হতাশ করেনি। তবে হলিউডে এবছর একটি বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে দ্য ওয়ান্ডার ওম্যান। নারী কেন্দ্রিক এ ছবিটি এবছরের বক্স অফিস হিট করা সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে নিউজ 24 এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনের বিশেষ আয়োজন, বিশেষ আনন্দ আয়োজন নিয়ে আমরা আপনাদের সামনে আছি। আমরা আছি বিভিন্ন সংবাদ নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আমরা, এবং সেই সাথে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। দর্শক আমাদের সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা কল্যাণ এবং জনপ্রিয় অভিনেত্রী জ্যোতি। আমরা দুজনের সাথে কথা বলছি। আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে গণমাধ্যমের সঙ্গে তারকাদের যে সম্পর্ক সেটি কোনোভাবে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা। এ প্রসঙ্গে আমাদের সাথে জ্যোতি আপু কথা বলছিলেন। আপু, আমরা এই প্রসঙ্গটাতে আবার ফিরে আসছি। আপনার কি মনে হয় এই বিষয়টাতে আসলে কি দাঁড়াচ্ছে? যে কল্যাণদার যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে এর মধ্যে দিয়ে আমরা যেটা বলছিলাম যে যেহেতু এখন অনেক গণমাধ্যম, আসলে আমাদের তথ্যগুলো অনেক দ্রুত প্রচার হয়ে যাচ্ছে। এমন অনেক ক্ষেত্রে হচ্ছে যে যতটা দ্রুত প্রচার হয়ে যাচ্ছে তার সাথে সাথে কিছু তথ্য যেরকম তথ্য বিভ্রাটও আসলে প্রচারিত হচ্ছে, যে কারণে আমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছি, আমরা যেটা সত্যি সেটা জানছি না, বিতর্কিত হয়ে যাচ্ছে ইস্যুগুলো। তো এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে কল্যাণদার ইস্যুটাতে এরকম কি ঘটেছে। আমার তো মনে হয় যে মানে শুধুই কল্যাণের প্রসঙ্গটার কথা আমি বলছি না, যে কোনো ইস্যুতে এখন অনেক গণমাধ্যম হওয়াতে তো সেটা ভালোই হয়েছে। কারণ মানে যখন একটা চ্যানেল হবে বা একটাই পত্রিকা, তারা যেটা বলছে সেটাই ঠিক, কিন্তু এখন কিন্তু কিছু হওয়ার আগেই একটু হচ্ছে, এত বেশি গণমাধ্যমে তার আগেই চলে আসছে যে এখন তো কম্পিটিশন যে কারা ভালো করবে, কোন চ্যানেল থেকে কোন চ্যানেল কোন পত্রিকা, সো একুরেট নিউজটা বের করে আনতে হবে। যেহেতু এটা তৈরি হয়ে গেছে, সো এখন তো ভালো। বরং আমার কাছে মনে হয় হয়তো একটু টাইম লাগে, বাট প্রপার ইনফরমেশনটা কিন্তু খুব দ্রুত মানুষ একেবারেই গ্রাম লেভেলে চলে যাচ্ছে নিউজের জন্য। কারণ ধাপ প্রচার হচ্ছে, শুধু বিনোদনে তো আটকে নেই মানুষ এখন। টেলিভিশন মানে তথ্য প্রযুক্তি অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে চাইলেই বরং এখন অনেক কিছু ফেসবুকে একটা বড় মিডিয়া। যেমন কিছুদিন আগে দেখলেন একজন টিওনো তারিক সালমান, তাকে যে একটা ছবি নিয়ে একটা বাচ্চার আঁকা বঙ্গবন্ধুর ছবি, একজন তার বিরুদ্ধে মামলা করে দিল যে ছবিটা ভালো হয়নি। ফেসবুক থেকে কিন্তু বিষয়টা শুরু হলো, ইভেন সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেছেন এবং উনি শেষ পর্যন্ত তাদেরকে পুরস্কৃত করার কথাও বলেছেন। তো সেটা তো গণমাধ্যমেরই ভূমিকা অনেক বড়। হ্যাঁ, গণমাধ্যমের প্রচারিত সংবাদগুলো নিয়ে আসলে বিতর্ক আর্টিস্টদের সাথে গণমাধ্যমের বিরোধ, এটা আমি বিলিভ করি না। কারণ আমি ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি গণমাধ্যম আর্টিস্টদের পাশেই ছিল। বরং মানে যারা একদল তো থাকেই যে সবসময় নেগেটিভটাই খুঁজে বেড়ায়, সেটা তারাও একসময় নিশ্চয়ই ঠিকঠাক হয়ে যাবে। গণমাধ্যম সেই নেগেটিভ ধারণাগুলো তো প্রপারলি হ্যান্ডেল করার চেষ্টা করে, যেটা পারে না সেটা তাদের কিছু লিমিটেশন থাকতে পারে বা কিছু, আমি জানি না, কিন্তু গণমাধ্যম সর্বোচ্চ চেষ্টাটা করে, এটা তো খুবই পজিটিভ।
আচ্ছা, আমরা এই প্রসঙ্গে ভাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি এখন এই যে এত ঘটনা ঘটে গেল, এই মুহূর্তে আপনি কি চাইছেন? শুরুতে একটা কথা বলবো যে যে কোনো পত্রিকা বা অনলাইন নিউজ বা টিভি চ্যানেল অথবা টেলিভিশন নিউজ, আমরা যেটা বিলিভ করি, মানে যে কোনো ধরনের নিউজ হোক, এনি কাইন্ড অফ নিউজ, প্রতিটা নিউজ কিন্তু সত্য। আজকে বৃষ্টি হবে, কালকে ভূমিকম্প হবে, আজকে ক্রিকেটে 100-200 রান করেছে, শেয়ার বাজারের এই অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন এই অবস্থা, প্রতিটা জিনিস কিন্তু অনেস্ট। কেউ সেখানে কিন্তু ক্রিটিক্যাল করার বা ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে ডিমোটিভেট করার কিন্তু কোনো ওয়ে নেই। যেটি হোক না কেন, অল্প হোক, ভালো হোক, বেশি হোক, সত্যটাই বলা হয়। এই যে আজকে বিজনেসে এরকম হচ্ছে, কালকে পেঁয়াজের দাম বাড়বে, বাংলাদেশ ক্রিকেট টিমের সাকিব আল হাসান 200 রান করেছে, যাই হোক না কেন, এক্স্যাক্ট অ্যান্ড অ্যাকুরেট। সো পত্রিকা, নিউজ, আমরা আসলে নিউজ চ্যানেল যেগুলো আমরা দেখি, আমরা কিন্তু বিলিভ করি, সেটাকে বেস করে কিন্তু আমরা লাইফস্টাইলটাকে তৈরি করি। তো একটা আর্টিস্টের বিষয়ে যে কোনো ধরনের ইনফরমেশন হোক না কেন, সেটা কিন্তু আসলে সত্যটাই ছাপানো হয়। সে ভালো আছে, ভেরি গুড; সে খারাপ আছে, সেটাও ভেরি গুড; সে অসুস্থ আছে, সেটাও কিন্তু অ্যাকচুয়াল স্টোরি। প্রতিটা স্টোরি এবং জেনুইন এবং অনেস্ট। তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে আমার যেই গল্পটা বলা হয়েছে বা ছড়ানো হয়েছে না জেনে, বা একটা খোলা একটা জায়গায় ঢিল মেরে একটা ইনফরমেশন থ্রো করে আমার ক্যারিয়ার, আমার 12 বছরের একটা দর্শকদের কাছে যে আমার যে রেপুটেশন ছিল, সেটা একটা জায়গা থেকে ডেফিনেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। তো সেটা তো আমি কখনো ফিরে পাবো না, নট অ্যাট অল পসিবল। এবং সেটা হয়তো আমার আবার নতুন করে আমার কাজ করে মানুষের মন জয় করে হয়তো তাদের কাছে আমার আসতে হবে, সেটা কোনোভাবেই তারা পারবে না। আমাকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো অপশনই নেই, কারণ যেভাবে আমাকে, আমি তো দেখিনি, আমি তো জেলে ছিলাম, জেল থেকে বের হওয়ার পরেও কিন্তু আমি গণমাধ্যমে ও ফেসবুকে বা আমি টিভি চ্যানেলে অন্যান্য জায়গা থেকে আমার দেখার স্কোপ ছিল কম, কারণ আমি কিছুই বুঝতাম না। আমাকে অনেক কিছু বলতো, সবাই বলতো এই হচ্ছে, সেই হচ্ছে, হ্যাঁ তেন, পাক 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 পাক, আমি আসলে মাথায় ঢুকতো না কোনো কিছু। তারপর আস্তে আস্তে যখন আমি নতুন করে রিকল করা শুরু করলাম, পুরোনো জিনিসগুলো ঘাটা শুরু করলাম, ইউটিউব ঘাটা শুরু করলাম, নিউজগুলো পড়া শুরু করলাম, তখন আমি খুব অবাক হয়েছি যে মানে আমি আসলে মানে কোনো রেসপেক্ট আমি পাইনি অ্যাজ অ্যান আর্টিস্ট। যদি অগামগা জগা হতাম তাহলে একটা ঘটনা ঘটে গেলে কেউ টের পেত না। সো সিন্স আই এম অ্যান অ্যাসেট ইন মাই কান্ট্রি, এবং আমি তো দেশের জন্য করছি, মানুষের জন্য করছি, সব টিভি চ্যানেলের জন্য করছি, প্রতিটা চ্যানেলের জন্য কাজ করছি, পত্রিকার জন্য কাজ করেছি। এবং ইনফ্যাক্ট প্রথম আলোর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার শুরুর দিকে প্রথম আলোর প্রচুর নিউজ, প্রচুর কাজ আছে, আমার রেগুলার যাওয়া আসে, প্রতিটা ইনভিটেশন কার্ড আমার বাসায় আছে। সো আই এম নট অ্যাট অল আপসেট উইথ প্রথম আলো। প্রথম আলোর তো কোনো সমস্যা নেই, প্রথম আলোর কিছু লোকজন সেটাকে ঘোলাটে করেছে এবং নোংরা করেছে, যেটাকে তারা ক্ষমতাটাকে অপব্যবহার করেছে, এবং যাদেরকে ব্যবহার করেছে তাদেরকেও ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, না ওই করেছে, আপনারা করেন, আপনারা চাপান, এই করেন। আলটিমেটলি সেটা তো আসলে তারা এখনো প্রমাণ করতে পারেনি, বা যাই হোক, যা যতদূরই গিয়েছে, যতটুকুই হয়েছে, এখন শুধু একটাই চাওয়া বা সবার একটাই এক্সপেকটেশন, উই আর আ ফ্যামিলি, দিস ইজ আওয়ার ইন্ডাস্ট্রি। আমরা যতই ঘাটাঘাটি করবো, নোংরা আমরাই করব, এবং আমরা উন্নতির দিকে যাওয়া বাদ দিয়ে একজন আরেকজনের যে টানাটানি করি, তাহলে লস কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল আমার না। আজকে আমি যদি আজকে না থাকি, আজকে যদি আমি মিডিয়াতে না থাকি, ডেফিনেটলি দেশের ক্ষতি, ইন্ডাস্ট্রির ক্ষতি। একজন হিরো শর্ট পড়বে, একটা ক্যারেক্টার শর্ট পড়বে, তাহলে সেটা হয়তো তারা সাকসেসফুলি বলবে বাহ বাহ, কিন্তু আলটিমেটলি নতুন একটা হিরো 12 বছর কাজ করার পরে জন্ম দেওয়া, দিস ইজ নট সো ইজি। সো আমার এখানে আসার জন্য অনেক জার্নি পার করতে হয়েছে, অনেক অবস্টাকলস, অনেক রেপুটেশন, এবং ভালো ভালো অনেক সিনিয়রদের সাথে কাজ করে একটা সম্মান নিয়ে আমার এই জায়গাটা আসতে হয়েছে। তো আজকে কালকে যারা আসছে, ডেফিনেটলি তারা করছে, কতদিন করবে, তারা কি ধরে রাখতে পারবে? বা সেই শ্রদ্ধা, সেই জায়গাটা, বা সেই আমার অল থ্রু মাই ক্যারিয়ার লাইফে কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স নাই, কোনো আপস অ্যান্ড ডাউনস নাই, আমি নর্মালি কাজ করে গেছি। হতে পারে আমি আবার হয়তো ঈশ্বর আশীর্বাদে আবার ঠিকঠাক মতো আমি খুবই পজিটিভলি দর্শকের কাছে ফিরে আসতে পারবো, কাজ করতে পারবো। কিন্তু আমার একটাই কথা, যে যা হয়েছে, যতটুকু হয়েছে, তারা একটা ভুল করেছে বা ভুল করেনি, তারা স্বীকার করুক বা স্বীকার না করুক, যেটাই হোক, ইট হ্যাজ কাম টু অ্যান এন্ডিং। যেটা শেষ হোক, নতুন করে শুরু করি, নতুন করে ফিউচার দেখি, এখানেই তো শেষ না। এবং অনির্দিষ্টকালের জন্য তো শিল্পীরা উত্তর দিকে তাকিয়ে থাকবে, প্রথম আলো দক্ষিণ দিকে তাকিয়ে থাকবে, এরকম তো না। বিষয়টা তো সমাধানে আসতে হবে। লেটস কাম টুগেদার। একা কিন্তু কোনো কিছু করা যায় না। একটা ফুটবল টিমের শক্তি কিন্তু 11 জনের, ক্রিকেট টিমের শক্তি কিন্তু 11 জনের, একটা যে কোনো একটা দল, একটা কি বলো, আমাদের পলিটিক্যাল টিম একা কিন্তু কেউ কিছু করতে পারে না। সো উই নিড আ টিম, উই নিড আ পাওয়ার। সো আমরা এক হই, একা ডিসকাস করি, কথা বলি, একসাথে কাজ করি, দেশের জন্য করি, বিশ্বের জন্য করি। অনেক অনেক ভালো একটি কথা আমরা শুনলাম, অসাধারণ একটি কথা, যে আমরা সবাই একসাথে কাজ করি, ভালো কাজ করি, এবং আমরা এই ভবিষ্যৎ, আমাদের এই ভবিষ্যৎটা এরকম হোক, আমরা সেটাই কামনা করব। এরকম ভালো একটি কামনা নিয়ে এবার আবার একটি বিরতিতে যাচ্ছি দর্শক। আমরা তার আগে একটি প্রতিবেদন দেখব। আমরা যেমনটি বলছিলাম, এই এক বছরে অনেক অনেক বিষয় নিয়ে আমাদের নানা ধরনের প্রতিবেদন হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের এই 3 দিনের আয়োজনে সেই প্রতিবেদনগুলোর এক ঝলক আবার আপনাদেরকে ফিরিয়ে দেখানোর জন্য। তেমন একটি প্রতিবেদন আমরা দেখছি। এবারের প্রতিবেদনটি
তথ্য প্রযুক্তি নিয়ে এবং এটি করেছেন রিশাদ হাসান। চলুন প্রতিবেদনটি দেখি, বিরতি নিয়ে আবার ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। তথ্য প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্ব, যেই পালে হাওয়া লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত এক বছরে তারুণ্য এবং তথ্য প্রযুক্তি নির্ভর বেশ কিছু কাজ করেছি আমি, যার ভেতর বিজয়ের গল্প নামে একটি 5 পর্বের ধারাবাহিক করেছিলাম, সেটি বেশ ভালো লেগেছে। তবে চলুন ফিরে দেখি। বর্তমান বিশ্বের প্রায় সবকিছুই তথ্য ও প্রযুক্তির উপর নির্ভরশীল, যেখানে তরুণদের অবদান সবচেয়ে বেশি। তরুণ ওসামা ও মানিক মিলে তৈরি করেছে ইউথ অপরচুনিটিজ নামে বিশ্বের সবচেয়ে বড় অপরচুনিটি বেস ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন, যা বিশ্বের শতাধিক দেশ থেকে নিয়মিত ব্যবহার করা হয়। মাত্র 5 মিনিটে অ্যাপস বানাতে পারে জুবায়ের। $100 বিলিয়ন অ্যাপস মার্কেটে ঢুকতে শুরু করেছে বাংলাদেশ। নীলার সাথে ঘরে বসেই নারীরা করছে বিশ্বজয়। বাংলাদেশের প্রথম ও একমাত্র নারীভিত্তিক আইটি প্রতিষ্ঠান উইমেন ইন ডিজিটাল তারই প্রমাণ। কল সেন্টার ও ডাটা এন্ট্রির ব্যবসায় বিশ্বের শীর্ষ 6টি বড় আইটি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে তৌহিদের প্রতিষ্ঠান ফিফোটেক। তারুণ্য নির্ভর বাংলাদেশের এগিয়ে যাবার এই তো সময়। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। নিউজ 24 এর বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন টানা 3 দিন চলবে। আমরা এই ধারাবাহিক আয়োজনে আপনাদেরকে আমাদের পাশে চাচ্ছি, আমরাও চাচ্ছি আপনাদের পাশে থাকতে। আমরা সংবাদ নিয়ে আপনাদের পাশে থাকব, আমরা সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের পাশে থাকব, আমরা নানা আলোচনার মধ্য দিয়ে আপনাদের পাশে থাকব। আমরা এই 1 বছরে চেষ্টা করেছি সবশেষ খবর সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। নিউজ 24 সবসময় সেই চেষ্টায় আপনাদের পাশে থাকতে চায়। আমরা আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এই আশা নিয়ে আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের এই আলোচনা অন্যদিকে নিয়ে যেতে। এবার আমরা আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় নায়ক কল্যাণ কোরাইয়া এবং আছেন আমাদের প্রিয় নায়িকা তিনি জ্যোতিকা জ্যোতি। আমরা আবার তাদের সাথে আলোচনায় ফিরে আসছি। আপু, আপনাকে দিয়ে শুরু করি। আমরা কথা বলছিলাম চলচ্চিত্র নিয়ে, কথা বলছিলাম তথ্য প্রযুক্তি নিয়ে, কথা বলছিলাম গণমাধ্যমের সঙ্গে তারকাদের সম্পর্ক নিয়ে। এবার আমরা চলে আসি আসলে আপনারা গণমাধ্যমের কাছে কি চান। এই যে এত গণমাধ্যম হচ্ছে, আপনারা তো দর্শক হিসেবেও দেখেন, আবার আপনারা গণমাধ্যমের সাথে সরাসরি যুক্ত, আপনারা আসলে কি দেখতে চান, কি জানতে চান? এতক্ষণ আসলে খুব বেশি নেগেটিভটাই বলা হচ্ছিল, মানে সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছিল। আমরা চাই গণমাধ্যম সঠিক ইনফরমেশনগুলো দিক যতটুকু তাদের পক্ষে সম্ভব। অনেক সময় আমি এটা জানি, চাইলেই মানে আমি এটা চাই, এটা সম্ভব হয় না। তারপরেও মানে সঠিক ইনফরমেশন দিক, না হলে না দিক, কিন্তু নেগেটিভটা না দিক। কারণ আমাদের খুব দ্রুত চেঞ্জ দরকার, আমরা অনেক পিছিয়ে আছি। আমি টোটাল দেশ, তার মধ্যে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রাখে, অনেক বড়। মানে আমার কাছে মনে হয় এটাই এখন মানে আমাদের গণমাধ্যমে অনেক বড় শক্তি আমাদের। তো সেটা খুবই জরুরি, পজিটিভভাবে আসুক। আর এটা মাথায় রাখা যে মানুষ বাইরের সব কিছু অফ করে দিয়ে না, আমরা আমাদেরটা দিয়ে মানুষের মনটাকে জয় করা। কারণ বাইরের চ্যানেল বন্ধ করে দিয়ে কিছু হবে না। এখন পৃথিবী, ইউটিউব, অনেক কিছু আছে যেটা মানুষের হাতের মুঠোর মধ্যে পৃথিবী। সো কম্পিটিশন করতে হবে এখন বাইরের প্রত্যেকটা চ্যানেল, মানে বিশ্বের যে কোনো চ্যানেলের সাথেই নিউজ 24-কে কম্পিটিশন করতে হচ্ছে, যে কোনো চ্যানেলকে আমাদের করতে হচ্ছে। সো ওটা মাথায় রেখে আসলে আগানো উচিত। যে কোনো কাজের, সেটা নিউজ হোক, বিনোদন প্রোগ্রাম হোক, নাটক হোক, এনিথিং, টক শো, যে কোনো কিছু যেন মানুষ সেটা পছন্দ করে, ওটা মাথায় রেখে করতে হবে। কোয়ালিটি, এবং শুধু মানুষ পছন্দ করে বলেই আমরা এটা করে যাবে তাও না, তাদের নিজস্ব একটা দায়িত্ববোধ থাকা উচিত যে দর্শক তৈরিও করতে হবে যে হ্যাঁ এইটা আমাদের হওয়া উচিত, সেই রকম ভাবে যেন এগিয়ে যায়। আর বরাবরই পজিটিভ, আমি সবসময় বিলিভ করি মানে গণমাধ্যম পজিটিভই, আমার কাছে মনে হয় যতদূর।
আচ্ছা, আমরাও এটা চাই যে গণমাধ্যম সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সব তথ্য প্রকাশ করুক, যেন তার মধ্যে তথ্য বিভ্রাটটা চলে না আসে। ভাইয়া, আমরা এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই যে আপনি বারবার বলছিলেন যে ক্রিকেটের কথা চলে আসছিল আপনার কথায়, আপনি ক্রিকেট খেলতেন হয়তো, আমরা এরকম শুনেছি। তো আমরা এই জন্য মানে গণমাধ্যমে আমরা অনেক ধরনের খবর দেখি, আসলে বেশিরভাগই তার মধ্যে রাজনৈতিক খবর থাকে, রাজনীতি নিয়ে খবর থাকে। আসলে রাজনীতির প্রতি আমাদের সবার আগ্রহ অনেক বেশি। আমি তো এটা বলি যে টক শোতে আমি প্রায় বলি টক শো পলিটিক্স করা সবাই আসবে এবং তারাই কথা বলছে। আমার কাছে মনে হয় টক শোতে সব মানে আমাদের কথা বলছি না, আমি যে কোনো জায়গার মানুষকে এনে তার মতামতটা জানতে হবে। হ্যাঁ, পলিটিক্যাল লিডার থাকবে, আমরা থাকবো, তারা থাকবে, সরাসরি ইন্টারাকশনটা খুবই জরুরি। মানে টক শোর চেহারাটা চেঞ্জ হওয়াটা খুবই দরকার। আমরা সেই চেষ্টাই করছি, আসলে আমরা চাইছি যেন এই পরিবর্তনটা আসুক, আমরা সবাইকে দেখাতে পারি, সবার কথা জানাতে পারি। ভাইয়া, এই প্রসঙ্গে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি ধরনের খবর দেখতে বেশি পছন্দ করেন? মনে হচ্ছে স্পোর্টস। হ্যাঁ, স্পোর্টস তো ডেফিনেটলি ইটস ভেরি অ্যাট্রাকটিভ। আর যেখানে আমাদের বাংলাদেশের টিম আছে সেখানে তার কোনো কথাই নেই আসলে। মানে বাংলাদেশ রিলেটেড যে কোনো নিউজ আমি আসলে পছন্দ করি। বাংলাদেশের তো হ্যাঁ, আমরা আসলে ডেভেলপিং কান্ট্রিজ, আমরা তো আসলে ইউরোপ আমেরিকার মতো না, বাট স্টিল উই আর ট্রাইং। আমাদের চেষ্টার কিন্তু অনেক বেশি আগ্রহ আছে এবং প্রতিনিয়ত আমরা লুজার না। আমরা দেশে যেমন ভালো করছি এবং একটা জিনিস স্বীকার করতে হবে, বাইরের দেশে আমরা যারাই কাজ করছি বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন প্রোডাকশনে অথবা বিভিন্ন ধরনের কোম্পানিতে, যেখানেই যে সেক্টরে ইনভলভ, সবাই কিন্তু শাইন করছে এবং সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি ভালো করছে। বাংলাদেশের বিভিন্ন লোকজন বিভিন্ন সেক্টর আছে, সো ইটস ভেরি গুড। দেন অ্যাগেন স্পোর্টসের কথা যদি আসি, হ্যাঁ, স্পোর্টসের প্রতি অলওয়েজ ইন্টারেস্টেড ছিলাম। তো সেই ক্ষেত্রে মানে ফুটবলের খবর হোক বা আমাদের ক্রিকেটের খবর হোক বা অন্য যে কোনো স্পোর্টসের আপডেটস হোক, হ্যাঁ ডেফিনেটলি সেগুলো আমি আপডেটস রাখি। আর যেটা অ্যাডিকশন আমাদের ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেগুলোর সব ধরনের আপডেটস তো রাখতেই হয়, বিকজ দিস ইজ মাই প্রফেশন অ্যান্ড দিস ইজ মাই ওয়ার্ল্ড। আমার জগতে কী হচ্ছে যদি আমি আপডেট না জানি, তাহলে দ্যার ইজ নো পয়েন্ট যে আমি এখানে হয়তো গুরুত্ব দিচ্ছি না। সো আমার ইন্ডাস্ট্রিতে তো আমার সবসময় আমার আপডেট আছেই। সো অ্যাপার্ট ফ্রম অল দ্যাট, ওটার বাইরে যদি কোনো কিছু ইন্টারেস্টেড থাকে, দ্যাট ইজ স্পোর্টসে আমার খুব বেশি ইন্টারেস্টেড ছিল। হ্যাঁ, আমি যদি অভিনেতা না হতাম তাহলে হয়তো আমার আগ্রহ ছিল স্পোর্টসের প্রতি। তো স্পোর্টস যখন আমি ক্রিকেটে যখন খুব ইনভলভ ছিলাম, খুব খেলাধুলা করতাম, তখন বাসায় খুব বকাটকা দিত যে হ্যাঁ তুমি শুধু খেলাধুলা করো, পড়াশোনার নামে কিছু না, হ্যান না তেন না। তো তখন খেলতে গেলে ধরাটা খেতাম। তো মিডিয়াতে যখন কাজ করতে শুরু করেছি তখন আসলে ধরা খাইনি, সেই জন্য হয়তো সেখানে মানে মিডিয়াতে একটা নিজের পজিশন তৈরি করার একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। কারণ ফার্স্টে তো শুরু করেছি মানে চুরি করে করে মডেলিং করতাম, চুরি করে করে ফটোশুট করতাম, তারপর ফট করে বিলবোর্ড হয়ে গেল, বা আমাদের বলো তুমি এখানে কি করো, এরকম হয়েছে আর কি। তো আমি বললাম যে না হচ্ছে আর কি, বল হ্যাঁ এগুলো তো সময় নষ্ট করো না, হ্যান তেন। পরে যখন আস্তে আস্তে বিষয়টা আর বেশি বেটার দিকে যাচ্ছে, আমার পড়াশোনার পাশাপাশি আমি কাজও করছি, বা পড়াশোনাটা শেষ করার পরে আবার কাজে ইন করার পর আস্তে আস্তে বেটার হচ্ছে, মানুষজন চিনছে এবং আমার গ্রহণযোগ্যতাটা বাড়ছে, সেই জায়গাতে পরে ফ্যামিলি অ্যাকসেপ্টেড। হয়তো যদি স্পোর্টসে থাকতাম তাহলে হয়তো এখন আমাকে মাঠে দেখা যেত, এখানে হয়তো পরে আসতাম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে আমাদের কল্যাণদা কি ধরনের খবর দেখতে পছন্দ করেন। আসলে আমরা অনেক ধরনের খবর এই এক বছরে আপনাদেরকে দেখিয়েছি দর্শক। আমরা এরই মধ্যে আমরা দেখিয়েছি অনেক ধরনের সমস্যা নিয়ে, জনগণের দুর্ভোগ নিয়ে। তেমনই একটি প্রতিবেদন যাত্রী ছাউনি নিয়ে, আমরা সেই প্রতিবেদনটি দেখছি। প্রতিবেদনটি পারভেজের, আমাদের সহকর্মী পারভেজের প্রতিবেদনটি দেখছি। আমরা আবার ফিরছি আলোচনায়। নিউজ 24-এ গত এক বছরে নাগরিক সমস্যা নিয়ে বেশ কিছু কাজ করেছি, যার মধ্যে অন্যতম ছিল রাজধানীতে যাত্রী ছাউনিগুলোর বেহালা অবস্থা। চলুন দেখিনি রাজধানীর যাত্রী ছাউনিগুলো। এটাই যাত্রী ছাউনি, এটাই বাস্তবতা। ক্ষণিকের আরাম আর নাগরিকের একটু স্বস্তি দেওয়ার কথা যে যাত্রী ছাউনির, তাই এখন বিড়ম্বনায় এক ঝুঁকিপূর্ণ স্থাপনা। সংস্কার না হওয়া রাজধানীর প্রায় 200টি যাত্রী ছাউনির চিত্রই এখন এমন। ভাঙাচোরা লোহা আর পুরনো ইস্পাত খসে পড়ায় এখন যাত্রী ছাউনিগুলো ব্যবহার করে না যাত্রীরা। কোনো কোনো যাত্রী ছাউনিগুলো দখল করেছে প্রভাবশালীরা। এমনকি বিআরটিসির অধীনে থাকা যাত্রী ছাউনিগুলো সংস্কার না করে নিয়মিত ভাড়া আদায় করে। শুধু নাগরিকরাই এমন সুবিধা বঞ্চিত নন, তবে সেই ভাড়ার টাকায় ভাগ নেই সরকারের।
দর্শক, আমরা পারভেজের প্রতিবেদনটি দেখছিলাম যাত্রী ছাউনি নিয়ে, যাত্রীদের দুর্ভোগ নিয়ে। আমরা বিভিন্ন ধরনের সংবাদ এরকম প্রচার করেছি যেগুলোতে আসলে জনগণের দুর্ভোগের চিত্রগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সংবাদে সবসময় আমরা চেষ্টা করি দর্শকের কাছে থাকার, তাদের সমস্যা, তাদের আনন্দ বেদনা, তাদের সব কিছুর মধ্যে তাদের পাশে থাকার। আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম এসব প্রসঙ্গ নিয়ে, কী ধরনের খবর আসলে গণমাধ্যমে প্রচার করা উচিত। আমরা সেই প্রসঙ্গে আবার ফিরছি। আমরা এবার একদমই নিউজ 24 নিয়ে কথা বলবো। আপু এবং ভাই, আমরা দুজনই আমরা আসলে চাচ্ছিলাম যে আমরা 1 বছর পূর্ণ করছি। আমরা আজকের দিনটা শেষ হলে কাল 28 জুলাই, কাল আমাদের প্রথম বর্ষপূর্তি। আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদের কাছে আসলে আপনারা নিউজ 24 এর কাছে কি প্রত্যাশা করেন? ফার্স্ট অফ অল বলবো যে থ্যাংক ইউ নিউজ 24 যে আজকে আমি এই প্রোগ্রামে আমার মনের কিছু কথা বলতে পারছি এবং সবার সাথে ইন্ট্রোডিউস হতে পারছি, বা এই সেটে বা সেটের বাইরে সবার সাথে নতুন একটা এনভায়রনমেন্টে জয়েন করতে পারছি, এই জন্য অবশ্যই থ্যাংক ইউ। এবং আমি খুব বেশি পজিটিভ নিউজ 24কে নিয়ে, কারণ আমি আগেও বলেছি যে আমি তো হয়তো টিভি দেখার সময় খুব কম পাই, আমি অনলাইনে বেশি দেখি, অনলাইনে আমি নিউজগুলো ফলো করছি, বা অনেকেই নিউজ 24 কিন্তু শেয়ার করছে, যেখান থেকে হয়তো আমাদের হোম পেজে চলে আসছে। তো সেই জায়গা থেকে অনেক নিউজ আপডেটসগুলো পাচ্ছি, এবং এই নিউজগুলো যদি কন্টিনিউসলি আমরা পেতে থাকি তাহলে আমাদের লাইফের জন্য অনেক বেশি পজিটিভ। দেন এগেন নিউজ 24 সাকসেসফুলি 1 বছর কমপ্লিট করেছে, এবং আরও দোয়া প্রার্থনা রইল যেন এই 1-এর থেকে 10 হয়, 10-এর থেকে 100 হয়, তারপর 1000 হয়, লক্ষ হয়, এবং এটা আজীবন চলতে থাকে। সো অল দ্য বেস্ট নিউজ 24। থ্যাংক ইউ ভাইয়া। আমরা আপুর কাছে জানতে চাই, আমি যেমন মানে আমার যেমন কোনো পত্রিকা হাতে নিলে আমি আগে সব হেডলাইন পড়ি, তারপরে আমি বিনোদন পাতা পড়ি। খেলাটা আমার খুব আমি যেটা না, অনেকে তো পার্লার কোথায়, মেকআপ কোথায়, রান্না বান্না, আমি কিন্তু এটা বলছি না। আমি আমার বেশি সোশ্যাল এবং পলিটিক্যাল জায়গাগুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। কিন্তু আমি আগে সব হেডলাইন পড়ি, খেলার পাতার হেডলাইনও দেখি, আমি ডিটেল লাইন বাই লাইন সব পড়ি, সব শুধু খেলারটা লাইন বাই লাইন পড়ি না, কারণ ওটা তো রেজাল্টটা জানতে পারি যে এটা হচ্ছে, যেহেতু আমি কিন্তু বিনোদনটা আগে পড়ি আর বাকি সবই পড়ি আমি সব। তবে পছন্দের প্লেয়ার যদি থাকে যার উপর ক্রাশ খেয়েছে তার টার্ম নিউজটা পড়ছি, ক্রাশ বলে দুই চারজন ক্রাশ আছে দেশে বিদেশে মিলে। এখন প্রত্যাশা হচ্ছে যে নিউজ 24 এখন মানুষ প্রতি মুহূর্তে আপডেট থাকতে চায়, প্রতি মুহূর্তে। তো আর সবাই যেহেতু একদমই ফোনেও টেলিভিশনটা দেখে, অনলাইনে যতটা সম্ভব আপডেট থাকুক এবং একুরেট নিউজটা দেখ, এটা হচ্ছে আমার প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা এই প্রত্যাশা নিয়ে, যেমন এটা খুবই ডিফারেন্ট, কিন্তু আমরা দুজন এত লম্বা লাইভ বোধহয় আমি করিনি, তো এটা কিন্তু একটা নতুন কিছু করুক যাতে মানুষ মজা পায়। অনেক ধন্যবাদ। আমরা এইসব নতুন কিছু করার আসলে প্রত্যাশা আমাদেরও আছে, আমরাও চাই আমরা নতুন কিছু করব, এবং এই ধরনের আয়োজন নিয়ে, আমাদের সংবাদ নিয়ে, আমাদের অনুষ্ঠান নিয়ে, আমাদের আনন্দ আয়োজন নিয়ে আপনাদের সাথে আমরা প্রতিনিয়ত থাকতে চাই। দর্শক, আমরাও চাইবো আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আজকের আয়োজন এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।